মাহফুজের মাহফুজের বক্তব্যটা একটু মাফলড হয়ে আসছে, মানে এইটা কি আবার একটু পরিষ্কার হয়? মাহফুজ, একটু আপনি আবার একটু কথা বলবেন, মানে একটু, কারণ এতক্ষণ তো এটা ঠিকই ছিল, এখন কেন এরকম কি হচ্ছে? আমি হ্যাঁ, আমি এবার শুনতে পাচ্ছি, এইবার ঠিক আছে, আমি এইবার ঠিক আপনাকে আছে, শুনতে পাচ্ছি। এইবার ঠিক আছে, মানে আপনার বলাটা একটু অস্পষ্ট ছিল। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। আমি আমি জনাব মাহফুজ আলম আপনাকে যেখান থেকে শুরু করতে চাই, কারণ আজকে আপনি অনুমতি দিলে আমরা বেশ কিছুক্ষণ আপনার সঙ্গে কথা বলতে চাই, যে জায়গা থেকে আসলে শুরু করতে চাই সেই শুরুটা হচ্ছে এরকম যে আপনি ঠিক কখন বুঝতে পারলেন যে এনসিপির সঙ্গে আপনি আর থাকতে পারবেন না, বা এনসিপির রাজনীতিটার সাথে আপনি আর একমত নন? এটা ভাইস ভার্সাও হইতে পারে। এনসিপিও হয়তো বুঝতে পারে যে আপনাকে নিয়ে আর রাজনৈতিক পথে আগানো সম্ভব না, বা রাজনীতি করা সম্ভব না। সেটা আপনি ঠিক কখন বুঝতে পারলেন? না, এরকম না বিষয়টা যে এনসিপি আমাকে নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না, বরং তারা এখনো চাচ্ছে যে আমি যাতে তাদের সাথে যুক্ত হই। বাট প্রথম যে কথাটা সেটা হচ্ছে এনসিপি তো অবশ্যই গভর্নমেন্টে থাকাকালীন সময় আমরা আহ, নীতিগতভাবে অবশ্যই আমরা তরুণদের পক্ষে যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেটা এনসিপি হচ্ছে পলিটিক্যাল প্ল্যাটফর্মে, এছাড়া অনেকগুলো ভলান্টারি প্ল্যাটফর্মে এখনো অ্যাক্টিভ আছে বিভিন্ন মতাদর্শের। এরপরে রিসেন্টলি আরেকটি সংগঠন তৈরি হয়েছে। তো সবার সাথে আমি মনে করি যে আমরা যেহেতু জুলাই আমরা একসাথে লড়ছি, ফলে সবার সাথে আমাদের যোগাযোগ আছে, সম্পর্ক আছে, ওই কমরেডশিপ আছে। কিন্তু এনসিপির যে জামাতের সাথে যাওয়ার প্রশ্নটা, এটা আমি মনে করি যে আমরা যখন নামছি ঠিক গভর্নমেন্টে 10 ডিসেম্বর, 11 ডিসেম্বর হুম, আমরা নেমে গেছি। হুম, তো এর আগে থেকেই এটা মনে হচ্ছিল যে আসলে এনসিপি হয়তো জামাতের দিকেই যাবে। তখন থেকেই বা এনসিপি জামাতের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ হচ্ছে বিএনপি সাথে আলোচনা তারা যতটুকু এগোতে চাইছে ওইটা ফলপ্রসূ হয় নাই। ফলে তাদের জন্য অপশন ছিল দুইটা, একটা হচ্ছে আমার সাজেশন ছিল, হুম, ফর রেকর্ড আমার হুম, সাজেশন ছিল যে অভ্যুত্থানের পক্ষে যতগুলো মানে বিকল্প রাজনৈতিক শক্তি আছে, গণ অধিকার, এবি পার্টি, আপ বাংলাদেশ, হুম, ইফ পসিবল, হুম, তারপর হচ্ছে আরো যারা আছে খণ্ডিত ভাবে বিভিন্ন অঞ্চলে কাজ করে, তাদের সবাইকে এনে একটা একটা কমন ভাবে একটা জায়গায় নিয়ে আসা। ওইটার জন্য আমি বারবার তাদের পরামর্শ দিচ্ছি এবং তাদেরকে বলার চেষ্টা করছি যে এটা যেহেতু বিএনপির সাথে যাওয়া হচ্ছে না, যা আমাদের সাথে যাওয়ার হচ্ছে এটা বেটার, যে একটা বিগ আমব্রেলা, জুলাই আমব্রেলা, ওটার নিচে সবাই আসবে এবং ওইটা একটা থার্ড অল্টারনেটিভ হিসাবে মানুষের সামনে থাকবে। তো ওইটা কার্যকর করা যায় নাই সার্বিকভাবে বিভিন্ন রকম জটিলতার কারণে। তিনটা ত্রিদলীয় জোট হয়েছে, সেটা পরে দেখা গেল যে এই জোটটা বিস্তৃত হওয়ার কথা ছিল। জোটটা থেকে যারা রাজনৈতিক দলগুলো করছেন তাদের মার্জারের কথা ছিল, তারা একটা মঞ্চে চলে আসবেন। সেই স্বপ্ন আমাদের ছিল যে শেষ কয়েকদিন, কিন্তু ওইটাও যখন ব্যর্থ হইলো এবং নুরুল হক নূর ভাইরা হুম। আলোচনা যখন এই আলোচনাটা যখন ফলপ্রসূ না হলো, তখন ওনারা তো চলে গেলেন বিএনপির সাথে জোটে, তো ওনারা অংশীদার হইলেন এবং এখন তো বাস্তবতাটা এখন যেভাবে আছে ওই রকমই আছে। জনাব আলম, আমি তো ওইটা একটা বেটার অপশন ছিল, জনাব আলম ওই আপনার কথা অপশনটা। থেকে, জনাব আলম হুম। আমি আপনার কথা থেকে একটু যদি আপনি পরিষ্কার করেন যে আপনি আসলে 10 তারিখ, আপনি ঠিকই বলছেন যে 10 ডিসেম্বর আপনারা ক্ষমতা থেকে সরলেন, মানে উপদেষ্টা পথে পদত্যাগ করলেন। 11 ডিসেম্বর বা 12 ডিসেম্বর হচ্ছে জনাব শহীদ ওসমান হাদিকে গুলি করা হলো রাজপথে। আম, ওই সময়ের মধ্যে থেকে আবার একটা জামাত ইসলামের সাথে জোটের কথা বলা হলো। তো আপনি, আমি যদি একটু টাইমলাইন আপনি বুঝতে চেষ্টা করি, আপনার পরামর্শ সবাই চান, আমি যারা দেখি জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা আপনার সাথে পরামর্শ করেন, আপনাকে বুঝতে চান। তো সেই ক্ষেত্রে আপনি বিএনপির সাথে জোট হলে আপনি কি এনসিপির রাজনীতির সাথে থাকতেন? এটা আমার মনে হয় যে বিএনপির সাথে জোটের বিষয়ে আমার কাছে মনে হয়েছে যে মোর মানে বেটার দেন বিএনপি, জামাত, এনসিপি, ওকে, এনসিপি অ্যালায়েন্স। ওকে। বাট ওকে, বিএনপির সাথে জোটের ক্ষেত্রেও অনেকগুলো বিষয় ছিল হুম, যে বিএনপি আসলে যে সংস্কারের ব্যাপারে যে স্কেপটিসিজমটা হুম, আছে মানুষের মধ্যে হুম, মনে, যে বিএনপির হুম, ব্যাপারে বিএনপি আসলে সংস্কারগুলো করবে কি করবে না, হুম,
তো অনেকগুলো বিষয় যেগুলো হচ্ছে নীতিগত পলিসিগত বিষয়, মানে সেগুলো যাতে বিএনপির মানে সাথে বোঝাপড়া হয়ে আমি একটু যদি বুঝতে যাওয়া যায়, আমি একটু এটা বুঝতে যদি যেতেই হয়, জোটে যেতে হলে জামাতের সাথে। হ্যাঁ, আমি একটু এই জায়গাটাই আমি একটু বুঝতে যেতেছি যে আমি এই জায়গাটাতে একটু বুঝতে যেতেছি যে আপনার শুধু জামায়াতের সাথে যাওয়ার ব্যাপারেই যে রিজার্ভেশনটা, সেই রিজার্ভেশনটা কেন ছিল? মানে আপনি বিএনপির সাথে জোটের ব্যাপারে আমরা শুনেছি যে আপনার আপত্তি ছিল না, আপনি তো নিজের মুখে এখন বললেন যে আপনি এটাকে বেটার মনে করেন, আপনি মনে করছেন যে আপ বা গণপরিষদের সাথেও যদি আপনাদের একটা জোট হইতো, যে তৃতীয় দলীয় জোট ছিল, শুধু জামায়াতের ব্যাপারে আপনার এই রিজার্ভেশন কেন জানো মাহফুজ আলম? মানে এইটার কি কোনো ব্যাখ্যা আছে? এটা কি আপনার ব্যক্তিগত কোনো আহ, ব্যক্তিগত বিষয় না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি পাচ্ছি পাচ্ছি। আচ্ছা, তো এটা আসলে ব্যক্তিগত বিষয় না। জামাতের সাথে যাওয়ার বিষয়টা আসলে জামাতের সাথে যাওয়া এবং জামাতের সাথে আন্দোলন করা, এটা যদি আমি যদি ব্যক্তিগত বিরোধী হইতাম, তাহলে আমি অভ্যুত্থানের সময় জামাতের সাথে ওই সময় যোগাযোগ ছিল না। ওই সময় শিবিরে যারা দায়িত্বে আছেন তাদের সাথে যোগাযোগ ছিল, তাদের সাথে কথা বলে আমরা কোঅর্ডিনেট করে অভ্যুত্থানের কাজটা করতাম না। ফলে এটা ব্যক্তিগত বিষয় নয়, বরং এটা হচ্ছে যে রাজনৈতিক যে বাস্তবতা বাংলাদেশে এখন প্রবেশ করছে, সেখানে হচ্ছে এনসিপি কে মানুষ দেখতে চায় একটা থার্ড অপশন আকারে, যে বিএনপি, জামাত অথবা পুরাতন যারা রাজনৈতিক দল আছে এর বাইরে একটা অপশন থাকবে। এখন অপশন যদি থাকে, তাহলে জামাতের চেয়ে কেন বিএনপি বেটার অপশন? বিএনপি বেটার অপশন এই জন্য যে বিএনপি অনেক ক্ষেত্রেই বেটার অপশন না হওয়ার একটা কথা তো এনসিপির লোকরা বারবার বলার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আদর্শিকভাবে জামাতের যেই এন্ট্রেন্সমেন্ট এবং যে ধরনের আহ, মানে এক ধরনের সুযোগ আছে, যে মানে আদর্শিকভাবে ইনফিলট্রেট করার, সেই সুযোগ বিএনপির নেই। ফলে আপনি যেই অভ্যুত্থানে যে শক্তি, যে এনসিপি, ওইটাকে যদি আপনি দেখেন যে একটা জামাতের সাথে জোটটা বলার চেষ্টা করা হচ্ছে আদর্শিক জোট না, কিন্তু জামাতের সাথে জোটটা আদর্শিক না হইলেও জামাতের সাথে যখন এটা সার্বিকভাবে যখন আপনি দেখবেন, তখন দেখবেন যে জামাতের সাথে জোটটা আদর্শিক দিকে রূপান্তরিত হওয়া শুরু করবে। কারণ জামাতের ওই আদর্শিক শক্তিটা আছে। সেটা ভালো খারাপ সেটা তর্ক আমরা করতে পারি, সেটার ক্রিটিক আমরা করতে পারি, কিন্তু জামাতের ওই আদর্শিক শক্তি আছে যে তার সাথে যারা জোটে যাবে তাদেরকে আহ তাদের মধ্যে প্রবেশ করা, তাদের মধ্যে কাজ করা, তাদের এই যেই দাওয়াতি কাজ বলে, এর মাধ্যমে মানে এক ধরনের মানে এই নতুন যে তরুণ যে শক্তি আছে, এই শক্তিকে প্রভাবিত করার মতো আদর্শিক শক্তি জামাতের আছে। ফলে এখানে জোটটা, বিএনপির সাথে জোটটা হচ্ছে জোট মানে অ্যালায়েন্স ফর কনভিনিয়েন্স। হ্যাঁ, ঠিক আছে, আমরা আমরা যেহেতু এখন আলাদাভাবে দাঁড়াতে পারতেছি না, আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু জামাতের সাথে জোটটা যেটা দেখাও হবে সেটা হচ্ছে আদর্শিক ভাবে, ওকে, এবং যেটা মাঠে যাব সেটাও আদর্শিক ভাবে হবে। হুম। মানে এইটা নিজেদেরকে বিলোপ করে দেওয়ার এবং একটা, মানে এনসিপি বিলুপ্ত হয়ে যাওয়ার, মানে জামাতের মধ্যে, জামাত যেহেতু ইনফিল্ট্রেশন শব্দটা আপনি ব্যবহার করতেছেন, তার মানে জামায়াতের ক্ষেত্রে জামায়াতের সঙ্গে গেলে আসলে এনসিপির আলাদা চরিত্র, আলাদা পরিচয় বজায় রাখা মুশকিল হবে বলে আপনি মনে করতেছেন বা মনে করছিলেন? হ্যাঁ, এটা আমি মনে করছি এবং এখনো মনে করি যে জি। জামাতের এই শক্তি আছে। জামাতের আমি কোনো সমালোচনা করতেছি না, বরং জামাতের হুম। শক্তির আমি আহ, মানে শক্তির প্রতি সম্মান দেখাচ্ছি, যে ওদের ওই হ্যাঁ। শক্তিটা আছে এবং ওরা জোট করার ক্ষেত্রে এখন তো সবাই বিএনপি জোটের কথা বলে, হুম। কিন্তু জোটের ইতিহাসটা হচ্ছে আইডিয়াল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, যেটা জামাত হুম। করছিল 1979 সালে হুম। হুম। শহীদ প্রেসিডেন্ট হুম। জিয়াউর রহমান সাহেবের আমলে। তো ওই সময় আপনারা যদি দেখেন, ওই সময় থেকে শুরু করে জামাতের জোটের ইতিহাস হচ্ছে জামাত আদর্শিকভাবে অনুপ্রাণিত, প্রভাবিত, অনুপ্রবেশ সব অর্থেই হুম। জামাতের ওই শক্তি আছে। এবং এখন তো জামাত আরো বেশি শক্তিশালী, আরো বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে দিনকে দিন। ফলে আমি মনে করি যে এনসিপি যে এই যে বললেন যে তার মানে শব্দটা ক্যারেক্টার, তার একটা ক্যারেক্টার, জি একটা চরিত্র দাঁড়ানো, এটা জি এটা বাধাগ্রস্ত হচ্ছে বা হবে। কিন্তু বিএনপি থেকে এনসিপি কে আলাদা যে কোনো দিনই মানুষ করতে পারবে বা করতে পারতো, তার মানে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে প্রশ্নটা ন্যায়ের না, মানে জামায়াত ন্যায় করতেছে না বিএনপি ন্যায় করতেছে সেটা না, মানে প্রশ্নটা হচ্ছে পরিচয়ের সংকটের। আমরা কি এভাবে বলতে পারি যে ধরেন আপনি তো বিএনপি এবং জামায়াতের মধ্যে ন্যায় না, ভিত্তিক ন্যায়ের জায়গা থেকে বিএনপিকে আগায় রাখতেছেন না, আপনি আপনার পরিচয়টা যেখানে সবচেয়ে ভালো থাকবে সেইটার গুরুত্ব দিচ্ছেন, এটা কি
মানে আপনি জেনে বুঝেই এটা করতেছেন? না, আমি পরিচয় শব্দটা ইউজ করব না, আইডেন্টিটি না, এটা বলে হ্যাঁ, আমি বলছি ক্যারেক্টার, আচ্ছা চরিত্রের জায়গাটা। আপনি আচ্ছা রাজনৈতিক চরিত্র, বাংলাদেশের চরিত্র মানে কি, আপনি কি বাংলাদেশের নাম না বলে বলি, অন্য 5টা রাজনৈতিক দলকে চরিত্র আকারে চিনেন যে এরা ম্যাটার করে বাংলাদেশের রাজনীতিতে? হুম হুম ওদের কোনো স্পেসিফিক চরিত্র আছে? না। হুম কিন্তু এনসিপির একটা স্পষ্ট চরিত্র থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল। এনসিপির একটা মানে একটা ওই লেজিটিমেসি, যে লেজিটিমেসি এনসিপি এখনো হারায় নাই, যতই হুম অভিযোগ থাকুক। হুম কিন্তু এনসিপি বলতে জুলাইয়ের যে হুম ফোর্স, হুম ওরা হুম হারায় নাই এখনো। হুম 71 এর ক্ষেত্রে বলতে পারি, 90s এর ক্ষেত্রে বলতে পারি, কিন্তু ওরা তো একবারে তাজা একটা শক্তি। হুম ফলে ওরা যে লেজিটিমেসি নিয়ে আসতেছে, একটা ক্যারেক্টার নিয়ে আসছে, একটা নতুন হুম পলিটিক্যাল কথা বলছে, নতুন পলিটিক্যাল বন্দোবস্তের কথা বলছে, এগুলো সহকারে ওরা চাইলে এই ক্যারেক্টারটা ওরা ডেভেলপ করতে পারতো, যেটা জামাতের সাথে গেলে ওই ক্যারেক্টারটা কম্প্রোমাইজ হয়, নতুন বিএনপির সাথে গেলে পলিটিক্যাল এটা অতটা বন্দোবস্ত, যে শব্দগুলি আমরা আপনার কাছ থেকে পুরো শুনছি, বিএনপির সাথে গেলে এই বন্দোবস্ত আর পলিটিক্যাল বন্দোবস্ত দুইটা আরো বেশি করে হারায় যেত না? আপনারা পরিবারতন্ত্রের কথা বলছেন, আপনারা বলছেন যে একটা জায়গা থেকে গণতান্ত্রিকভাবে উত্থানের কথা, বিএনপির সাথে গেলে তো এটা আরো বেশি হারাইতো, ইজন্ট ইট? না। সেটা আমি তো বললাম, সেটা বিএনপির সাথে যাওয়া, জামাতের সাথে যাওয়া প্রশ্নটা তখনই আসে যখন আপনি আলাদাভাবে দাঁড়াইতে পারতেছেন না। হ্যাঁ, এটা তো ধরে নেওয়া নাই, গিভেন না। ওকে। বরং জুলাই পদযাত্রার পরে এনসিপির সম্ভাবনা ছিল 100-র উপরে আসনে হুম তারা মানুষের সাপোর্ট পাওয়ার সেই সম্ভাবনা ছিল। হুম মানুষ এক সময় তো মানুষ ভাবছে যে বিএনপি জামাতকে, ছাত্ররা তো আবার ক্ষমতায় আসতেছে। হুম সো ওই যে ওখান থেকে যে যে মানে একবারে গড়িয়ে গড়িয়ে আজকে এই পর্যন্ত আসা, সেই আমি তো বললাম এই পুরা যাত্রাটা এখানে বাধ্য হয়ে যখন আপনি বিএনপি জামাতে যাচ্ছেন, আমি বলছি ওখানে আপনি দেখবেন কি, আপনি দীর্ঘমেয়াদী যদি রাজনীতি করেন আপনি দেখবেন আপনার চরিত্রটা বজায় থাকতেছে কিনা, আপনি যে হুম ভিশনের কথা বলতেছেন ওটা বজায় থাকতেছে কিনা। এবং ওখানে আপনি ধরেন না, আপনি বিএনপি যদি যেগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করেন সেইগুলোর জন্য আপনি বিএনপি সমালোচনা করতে পারবেন। জামাতের সমালোচনা আজকে বাংলাদেশে কি হচ্ছে? জামাতের কোনো স্পষ্ট সমালোচনা বাংলাদেশে কেউ করতে পারতেছে না। আমি হুম কারো নাম না ধরেই বলি, হুম সেটা সম্ভব হচ্ছে না, কারণ জামাত ইডিওলজিক্যালি যে কথাগুলো বলে সেই কথাগুলো আপনি বললেই ইসলামের টেরেনে আপনি ঢুকে পড়বেন। না আবার না, ইসলামের এটার আরেকটা টেরেনে কারণ আছে, এটা সমালোচনা না করার আরেকটা কারণ আছে, জামায়াত তো কখনো ক্ষমতায় আসে নাই, জামায়াতরে তো আমরা কোনো কিছুর জন্য দায়ী করতে পারতেছি না। আওয়ামী লীগকে আমরা 15 বছরের জন্য দায়ী করতে পারতেছি সরাসরি, কারণ আমরা একদম নম্বর ধরে ধরে আমরা বলে দিতে পারবো আওয়ামী লীগ এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে, এটা করছে। বিএনপির ক্ষেত্রে এটা সম্ভব, যেহেতু বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল। জামায়াত তো রাষ্ট্র ক্ষমতায় কখনো ছিল না, আপনি তো তার এত প্রবল সমালোচনা আপনি কিভাবে করবেন? করতে পারবেন না তো বিএনপির মতো করে বা। না, না, জামাতের প্রবল সমালোচনা করার কথা আমি বলছি না। হুম জামাতের পলিসি ক্রিটিক আজকে পর্যন্ত কেউ করলো? জামাতের জামাতের ইকোনমিক পলিসিটা কি? হুম এটা এটার পলিসির নামটা কি? এটা কি ইসলামিক ইকোনমিক্স? এটা কি মিক্সড ইকোনমি? হুম নাকি এটা হচ্ছে একটা সোশ্যাল ডেমোক্রেট ইকোনমি? ওয়েলফেয়ার স্টেট বলা, হুম সোশ্যাল ডেমোক্রেটিক ইকোনমি নিয়ে না বলা, এই যে দ্বৈততা, হুম এই যে এক ধরনের মানে এক ধরনের অস্পষ্টতা, এটা নিয়ে কেউ আজ পর্যন্ত কথা বলছে? জামাতের তো আপনি জামাতের কেন আপনি বলতে হবে জামাত ক্ষমতায় থাকলে ক্ষমতার বিরোধিতা করতে হবে? আমি প্রত্যেকটা দলের আদর্শ, হুম পজিশন, পলিসি এগুলো নিয়ে কথা বলতে পারবেন না? আপনার কেন ব্যক্তি আক্রমণ করতে হবে যে এইরকম ওই রকম, না, এ দুর্নীতি করছে, ও ব্যক্তি দুর্নীতি আক্রমণ করছে? করার কিন্তু কথা আমি বলতেছি না, আপনি যেটা জামাতের পলিসির সংকট বলতেছেন সেটা জামায়াতের অবস্থানগত কিছুটা গ্রে এরিয়া আসে, কিন্তু জামায়াত কিন্তু কিছু ক্ষেত্রে স্পষ্ট তাদের কাজের ক্ষেত্রেও সেটা তার প্রমাণ দিছে। সেই প্রমাণটা হইল যে তারা আসলে খুব পারিবারিক উপায়ে তাদের দলের প্রধান নির্বাচন করতেছে না, এটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতেছে। তারা কিন্তু দলের ভিতরে সেটা সেটা গণতন্ত্রটা আপনি শিওর? হ্যাঁ, সেটা আপনি শিওর না আমি তো শফিকুর গণতন্ত্রের রহমানের ব্যাপারে সাথে শিওর গোলাম আপনি? আজমের সম্পর্ক আছে কিনা আমি তো দেখতে পাই না তো। না, মানে গণতন্ত্র যেই বললেন, পার্টি ইন্টার পার্টি ডেমোক্রেসি, এটা আপনি শিওর? আমার কাছে মনে হয় এটা কিছুটা পোপের মতো তারা এটা করে, মানে এইটাও এক ধরনের ডেমোক্রেসি, বাকিটা তো আর আমরা দেখতেই পাই না, আমি তো আর ভিতরে কাজ করি নাই। আপনি নিশ্চয়ই শিওর, আপনি নিশ্চয়ই বলবেন। তবে আমরা জামাত ইসলাম এবং অন্যান্য জিনিস নিয়ে আরও অনেক কথা বলবো, কিন্তু আপনাকে পেয়েছি, আপনাকে তো আমার অনেকগুলি প্রসঙ্গে কথা বলতে হবে, সেই জন্য আমি একটু আপনাকে একটু আগাই, জামাত ইসলামের পর থেকে একটু আগাই, কারণ অনেকগুলি বিষয় নিয়ে একটু কথা বলতে হবে। সেটা হলো যে আপনার কি এই কথা কখনো মনে হয়েছে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে নিয়ে গেলেন এবং সবার সামনে পরিচয় করে দিলেন, যে অনেকেই ভাবেন যে জুলাই আন্দোলনটা আসলে এমনি এমনি হয়েছে, এটার পিছনে কোনো একটা ডিজাইন ছিল না, এবং একটা মেটিকুলাস ডিজাইন এবং মাস্টারমাইন্ড জাতীয় শব্দ তিনি ব্যবহার করেন, এবং বর্তমানে যিনি প্রেস সচিব আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তিনিও আসলে আপনাকে
পরিচয় করিয়ে দিয়েছিলেন, যে এখানের মধ্যে আমার একটা লাইন, আপনার একটা লাইন আমার খুব মনে আছে, এটা আমার কাছে খুব স্ট্রাইকিং লাইন মনে হয়। আর সেই লাইনটা হচ্ছে জুলাইয়ের পর পর আপনাকে যখন প্রশ্ন করা ছিল আপনি এখন কি করবেন, আপনি বলছিলেন যে আমি ঘুমাবো। তখন বাংলাদেশের মানুষ, আমরা যারা সাধারণ মানুষ আছি, তাদের কাছে কিন্তু আপনার অবস্থান এবং যারা জুলাইতে যারা আন্দোলন করেছে তাদের সবার অবস্থান হচ্ছে এক একজন জাতীয় বীরের। আপনার সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, আপনি জানেন যে জাতীয় বীরের মর্যাদা মানে পাওয়া। তো সেই জায়গায় কি আপনার কাছে এটা মনে হয় যে আপনাকে যখন সিঙ্গেল আউট করা হলো, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যে আপনাকে মাস্টারমাইন্ড বললেন বা বললেন যে এটার মেটিকুলাস ডিজাইনটা ওর করা, এরকম একটা ধারণা যখন দিলেন, শফিক সাহেব যখন আপনার এরকম একটা ইন্টারভিউ নিলেন, মানে এইটা কি আপনার পলিটিক্যালি হেল্প করলো নাকি আপনাকে আরেকটু আইসোলেটেড করলো? কি মনে হয় আপনার, জানাব মাহফুজ আলম? আমার অনেক কথা তো আপনি বললেন, কিন্তু আমার যেটা আমি মনে হচ্ছে যে আমি আসলে আমার কাজটা করছি। আমি আসলে সিঙ্গেল আউট হইতেও চাই নাই, কেউ আমাকে করুক এটাও চাই নাই। অবশ্যই এটা আমার পলিটিক্যাল জার্নিকে অনেক ক্ষেত্রেই আমাকে বাধাগ্রস্ত করছে, কারণ হচ্ছে তখন মানুষ একটা কমন টার্গেট পেয়ে গেছে যে যার উপরে সব দোষ চাপাই দেওয়া যায়, যে হুম। নন্দ ঘোষ। হুম। ফলে নন্দ ঘোষটা আমি হয়ে গেলাম আর কি। সো এইটা তো আমার জন্য অনেক বড় একটা কঠিন জার্নি ছিল এবং এখনো আছে। কিন্তু স্যারের ক্ষেত্রে আমি যেটা বলবো এটা বা মানে এটা ব্যাখ্যা করা হয়েছে, স্যারের পজিশন খুবই মানে আমি যেটা মনে করি, স্যার যেভাবে হচ্ছে পুরা দুনিয়াতে সফর করেন এবং যেভাবে তরুণদেরকে পরিচয় করাই দেন, এটা কোনোভাবে আমি জানতাম না। আমি ক্লিনটন প্রোগ্রামে আমি হবে প্রথমেই হচ্ছে ওই যে একজন ছেলে উঠে চলে গেল, সে তো একটা বুঝে একটা জায়গাতে এই যে ডাক পাবো এটাও আমি জানতাম না। এবং আমি কথাগুলো বলতেছেন, পুরো বর্ণনাটা দিচ্ছেন, তখন এই কথাটা বললেন। এবং স্যার যেভাবে গত তার জীবদ্দশায় আপনারা জানেন উনি তরুণদেরকে সামনে নিয়ে আসতে চান, উপস্থাপন কোঠা করা হয়েছে যে ওকে হি ইজ দ্য অনলি ওয়ান এবং সেই একমাত্র সবকিছু করে ফেলছে। দ্যাট ওয়াজ নট মি অ্যাকচুয়ালি। স্যারের আগের পরে বক্তৃতাও দেখতে পারেন, স্যার তো এলিভেট করতে চায় যে কাউরে, কিন্তু এই এলিভেশনটা মানে একটা গ্লোবাল প্ল্যাটফর্মে এলিভেশন আর বাংলাদেশের রাজনৈতিক যে অনেকগুলো কমপ্লেক্সিটির মধ্যে, সেটা অবশ্যই এটা অন্য একটা ভিন্ন মিনিং দাঁড়ানো হয়েছে এবং আমাকে তো এটা ভুগতে হয়েছে অবশ্যই। আহ, মাহফুজ আলম এখনও ওনার সরকারি বাসায় আছেন, সরকারি বাসভবনে। এই সরকারি বাসভবনগুলি একটু পুরনো হওয়ার কারণে এইটার মানে এটার যে রিসিপশন, সেই রিসিপশনটা একটু খারাপ। আমরা দর্শকদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা আশা করব যে রিসিপশনটা একটু ভালো হবে। আবির ভাই, আমি একটু আপনাকে একটু চেষ্টা করতে বলি যে এটা যাতে একটু রিসিপশনটা ভালো হয়। মাহফুজ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা করার আগে আমাদের একজন দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। সেই দর্শক, হ্যাঁ, সেই দর্শকের মতামত আমি একটু পড়তে চাই। দর্শকের মতামতটা খুঁজতেছি আসলে আবার। হ্যাঁ, মাহফুজ কিছু বলতেছিলেন? না না, ওকে। না, এই এত লোকেশন চেঞ্জ করলে আরেকটা হইলে সেটা আগে করা উচিত ছিল আবির ভাই। তো অনুষ্ঠানের মাঝখানে এটা লোকেশন চেঞ্জ করতে হবে না, এটা ওকে, মধ্যে তা রাখেন। ইউ হ্যাভ টু ডু ইট লাইক যখন এটা শুরু হয় না তখন। আমি যেটা দেবাশিস দাস উনি বলতেছেন যে খালেদ সাহেব আগে কিন্তু আপনাকে সম্মান করতাম, এখন ইচ্ছা হয় না সম্মান করতে। যাই হোক, আমি জানি না মানে জামায়াতের উনি 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 কি প্রসঙ্গে এটা বললেন। আমি যেটা দেখি আর কি, যারা মাহফুজ আলম, আমি যেটা দেখি যে আপনি এটার মধ্যে বলতেছিলেন যে আপনার পলিটিক্যাল জার্নিটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ এর মধ্যে থেকে হচ্ছে যে পলিটিক্যাল জার্নিটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ যে কোনো ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা হোক, এনসিপির ব্যর্থতা হোক, সাধারণ একটা মবকে কন্ট্রোল করতে না পারা হোক, সেইটার জন্য আসলে দায়টা আপনার উপর যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে এই আন্দোলনের একজন মানে পেছনে থাকা, যিনি এই পুরো আন্দোলনটার অর্কেস্ট্রার
একটা কন্ডাক্টরের ভূমিকা নিছেন, তার কথা বলছেন। কিন্তু আপনি তথ্যমন্ত্রী হওয়ার পরও বা নাহিদ সাহেব তথ্যমন্ত্রী থাকার পরও আমরা দেখলাম ইউনূস সাহেবের মুখপাত্র হিসেবে কাজ করতেছেন একজন প্রেস সচিব। এই যে আগে আমরা দেখতাম কিন্তু তথ্যমন্ত্রীরা সরকারের এটার দায়িত্ব নিলেন, এই যে আপনাদের হাত থেকে যে মাইকটা নিয়ে নেওয়া হলো বা মাইকটা যে আপনাদের হাতে থাকলো না, এটার কারণ কি বলে আপনি মনে করেন? আমি তো প্রথম থেকেই মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস আপনারা তাকে চাকরি দিয়েছেন এটা উনি বলেন, নিয়োগ দিয়েছেন এটা উনি বলেন, কিন্তু প্রথম থেকেই উনার অবস্থান আপনাদের বিপক্ষে ছিল। কারণ আপনি যেটা বললেন সেটার সাথে আমি একমত। আপনাকে টার্গেট করা হয়েছে, কিছু ক্ষেত্রে নাহিদ সাহেবকে টার্গেট করা হয়েছে, আসিফ সাহেবকে টার্গেট করা হয়েছে, কিন্তু মাইক্রোফোনটা দেওয়া হয়েছে হচ্ছে উনার পছন্দের প্রেস সেক্রেটারির কাছে। আপনার কাছে কীরকম মনে হয়? যেমন আমি আরেকটা ছোট কথা বলি, সকল দায় দায়িত্ব আপনাদের উপরে পড়তেছিল কিন্তু, কারণ এই সরকার আপনারা বসাইছেন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, কিন্তু আপনাদের কন্ট্রোলে অনেক কিছু ছিল না, যেটা আপনাদের কথা আমরা বুঝতে পারি পরে। জানাব মাহফুজ আলম। সেটা অলরেডি অনেক দেরি হয়ে গেছে, বাট আমি শফিক ভাইয়ের যে বিষয়টা আমি মনে করি কম্পিটেন্সির ইস্যু। হ্যাঁ, মানে উনি তো যেহেতু মিডিয়াতে ছিলেন, এতদিন দায়িত্ব পালন করছেন, এটা কম্পিটেন্সির কারণে উনি নিজেই যেহেতু এটাকে স্যারের বক্তব্যগুলো বা গভর্নমেন্টের পজিশন গুলো বলার চেষ্টা করছেন। আমি অনেক দিন বলছি, আমি কিন্তু যখন স্যারের অফিসে ছিলাম আমি কিন্তু মানে আমার মনে হয় যে কয়েক সপ্তাহ আমি নিজে ব্রিফ করতাম এই যে ফরেন সার্ভিস একাডেমিতে। সো ইভেন তথ্যমন্ত্রী হওয়ার পর আবার ব্রিফ করিনি। সো ইট ইজ নট অ্যাবাউট যে কে বলতেছে স্যারের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে, ইট ওয়াজ অ্যাবাউট কম্পিটেন্সি, ইট ওয়াজ অ্যাবাউট যে আর্জেন্সি, যে এখন একটা বক্তব্য দেওয়া দরকার, কাকে দিয়ে বক্তব্যটা দেওয়ানো যায়। তখন এটা একটা রেওয়াজের মধ্যে হয়ে গেছে যে শফিক ভাই উইল টেক দ্য লিড এবং হি উইল টেল দ্য স্টোরিজ। সো এটা আমরা এইভাবে নিছি। সেকেন্ড যেটা বললেন যে গভর্নমেন্টের দায় দায়িত্বের বিষয়টা, আমি মনে করি এটা সার্টেইন গভর্নমেন্টে আসলে ছাত্র উপদেষ্টাদের ব্যাপারে যেই পরিমাণ এক্সক্লুসিভলি ছাত্র উপদেষ্টাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে সবকিছুর জন্য দায়ী করা হয়েছে, কিন্তু গভর্নমেন্টের অন্যান্য অ্যাডভাইজারদের বিষয়ে বা পুরা ইকোসিস্টেমটা কেমনে চলে সেই বিষয়ে মানুষ খুব খুব রিসেন্টলি বোঝা শুরু করছে যে আসলে এটা কেমনে চলছে গত 1.5 বছর। হ্যাঁ, সো আমি মনে করি মানুষকে বুঝতে দেওয়া উচিত, আমার বলা উচিত না এখনো। হ্যাঁ, মানুষকে বুঝতে দেওয়া উচিত, আসলে ধীরে ধীরে যখন আনফাল্ড হবে, বোঝা শুরু করবে মানুষ। অনেক গালি খাইছি আমি, আমি আরো কিছুদিন খাইতে চাই, সমস্যা নাই, বাট যখন মানুষ বুঝবে দে উইল ফিল সরি ফর আস। না, কিন্তু আমি এখানে 2-3টা প্রশ্ন করতে চাই, তার আগেও একটু দর্শকদের একটা মতামত। বায়ার্ন মিউনিক 6347 কি খালেদ ভাই, মাহফুজ সামনে আর আপনার ভয়েস নরম, অন্য কারোর সাথে থাকলে তো চিল্লায় বলে, আমি এটা জিগাই মাহফুজরা ওইটা বলে, এইসব দ্বিচারী স্বভাব অনেকের সাথে আছে, আপনার মানুষ হন। চেষ্টা করতেছি ভাই মানুষ হতে। আমি যেটা বলতেছিলাম যে আপনি দায়িত্বের শেষ দিকে এসে কিন্তু এই কথা বলছেন যে আপনাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। সম্প্রতি স্পষ্ট করে বলছেন শেষ 4 মাস আপনাকে কাজই করতে দেওয়া হয়নি। আমি এটার সাথে লাগা আরও বলি, আপনি গভর্নমেন্টকে এখনও সেভ করতে চাইতেছেন বা গভর্নমেন্টের নিয়ে এখন কথা বলতেছেন, কিন্তু দেখেন আপনি যখন বিদেশে আক্রান্ত হয়েছিলেন তখন এর তীব্র প্রতিবাদ করছিলেন, কিন্তু এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি তখন অভিযোগ করেছেন সরকার উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার সম্মতি তৈরি করা হয়েছে। আপনি এই বক্তব্য নিয়ে ভিন্নমত পোষণ করছেন, এরকম আমরা শুনি নাই। আমরা কিন্তু স্পষ্ট এইটার মধ্যে দেখতে পাচ্ছি যে আপনারা এক ধরনের উপদেষ্টা ছিলেন আর অন্যরা অন্য ধরনের উপদেষ্টা ছিল। আমি আপনার কথা বলতেছি না, আপনার অন্য যে 2 উপদেষ্টা ছাত্রদের মধ্যে থেকে আসছেন তাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ, সরাসরি দুর্নীতির অভিযোগ আসছে। আপনার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ আসছে সেটা আমি আপনার পরে বলতেছি। আপনার বিরুদ্ধে পরিবার, আপনার ভাই ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ আসে। তাহলে আপনারা কি উপদেষ্টারা কি মানে সরকারের মধ্যে 2 ভাগ হয়েছিলেন? অনেক উপদেষ্টারা কিন্তু এরকম বলতে চেষ্টা করছে যে আমরা অনেক কাজ করতে পারি না, বিকজ ইঙ্গিতটা হচ্ছে আপনারা। আবার আপনারা একদম সরাসরিই বলছেন এই উপদেষ্টারা আপনাদের হত্যাযোগ্য করছে। আপনি বলছেন আপনাকে কোনো কাজ করতে দেওয়া হয় না, একটু যদি বলেন। ওকে ওকে, আমি মনে করি আমি যেটা একটু আগে বললাম সেটা, যে ইতিহাস নিজে কথা বলা শুরু করবে। সো আমি আর কিছুদিন ধৈর্য ধরি এবং মানুষের গালি সহ্য করি। মানুষ যখন জানতে পারবে দে উইল ফিল সরি ফর আস 3 স্টুডেন্ট লিডার্স, এবং স্পেশালি অ্যাবাউট মি, কারণ আমি তো সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি। সো সো লেটস সি আই এম নট টকিং রাইট নাও অ্যাবাউট দিস থিংস। ঠিক আছে, কারণ হচ্ছে
আপনি যেটা বললেন যে একবার স্পষ্টভাবে আমি যদি বলি, প্রথম দিকে যেটা বলা হইলো যে অনেকে বলার চেষ্টা করছে যে আমরাই সবকিছু ঠিক করি, দ্যাট ইজ নট ট্রু, দ্যাট ইজ নট ট্রু। কিন্তু এবং যারা বলার চেষ্টা এই করছে কথাগুলি তো ডক্টর খুবই, মোহাম্মদ ইউনূস এই ধারণাগুলি সবচেয়ে বেশি দিছেন। আমি একদম নিরপেক্ষভাবে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই ধারণাগুলি আমি সবচেয়ে বেশি দিছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার বলছেন যে এটা মানে এই ধারণাগুলি এবং উনার ব্যর্থতার দায় উনি শিফট করছেন আপনাদের কাঁধে। উনি উনি ইশাককে মেয়র হইতে দেন নাই, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা চাপাইছেন হচ্ছেন আসিফের ঘাড়ে। আমি একদম স্পষ্ট এটা বলতে পারি। ওকে, লেট হিস্টোরি স্পিক্স, স্পিক বাট অ্যাবাউট বাট 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 হিস্ট্রিটা অ্যাবাউট দ্য রিয়েলিটিস। হিস্ট্রিটা আসবে কোত্থেকে? হিস্ট্রিটা আসবে কোত্থেকে? মানে ঘটনা হইতেছে যে জুলাই আন্দোলনকে এখন অনেকে বলতেছেন ব্যর্থ, আপনাদের উপর আশা হতো, কিন্তু এটাতে আপনারা দায়ী নাকি আর কেউ দায়ী, এটাও তো আমাদের আসলে একটু বুঝতে হবে, মানে এটা তো বোঝাও দরকার, তাই না? আই থিঙ্ক মানুষ বোঝা শুরু করছে গত 4-5 মাসে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক বক্তব্য, অনেক ধরনের মানে মানে আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে গ্রো করছে। হ্যাঁ, এবং আর এটা ধীরে ধীরে গ্রো করবে। এখন আমরা যদি সব মানে এটা যখন আমরা ব্যাখ্যা দিব, তখন মনে হবে যে আমরা বলছি, হুম। কিন্তু আমরা যখন ব্যাখ্যা না দিয়ে যখন ইতিহাস ব্যাখ্যা দেওয়া শুরু করবে, রিয়েলিটি ব্যাখ্যা দেওয়া শুরু করবে, যখন সোসাইটির ডিফারেন্ট সেগমেন্টস এন্ড ডিফারেন্ট রিয়েলিটিস ব্যাখ্যা দেওয়া শুরু করবে, আই থিঙ্ক দ্যাট উড বি কনভিন্সিং, আরেকটা দ্যাট কথা উড বলি, বি কনভিন্সিং। আরেকটা কথা বলি যে বলা হয়েছিল যে ইউনূস সরকার ক্ষমতায় আসার পরপরই তার উপদেষ্টারা তার ব্যাংকের যে স্টেটমেন্ট আগে কি ছিল পরে ছিল সেগুলি প্রকাশ করবে, সেগুলি যে প্রকাশ করা হয় নাই। আমাকে কয়েকজন উপদেষ্টা পার্সোনালি বলছেন যে তারা কিন্তু সেই স্টেটমেন্ট বা তাদের আয় ব্যয়ের হিসাব তারা দিছেন, তারপরও ডক্টর ইউনূস যে এটা প্রকাশ করলেন না, এইটার একটা কারণ কি আপনারা আপনারা বাধা দিচ্ছেন ছাত্র উপদেষ্টারা? কারণ যেহেতু আপনাদের আপনাদের অনেক টাকা বাড়ছে। না, আমাদের কোনো টাকা বাড়ে নাই। আমি জানি না টাকা বাড়ার কথা কারা বলতেছে, কি বাড়তেছে। আমার বাড়ে নাই, অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে পারি। আরেকটা হচ্ছে আমার স্টেটমেন্ট কিন্তু জমা দেওয়া আছে, আমি গভর্নমেন্টে কিন্তু থাকাকালীন। গভর্নমেন্ট এটা প্রকাশ করে নাই, কারণটা কি তাহলে? কারা কারা এটা আটকাইলো? আমি আমি আই ডোন্ট নো অ্যাবাউট দিস, বাট আমি ক্যাবিনেট ডিভিশন আমাদের জমা দেওয়ার কথা, আমার জমা দেওয়া আছে আরো, আই থিঙ্ক এটা জুলাই আগস্টের দিকে জমা দেওয়া আছে, ইফ আই এম নট রং। বাট এটা জমা দেওয়া আছে এবং আমারটা তো ক্লিয়ারলি, আমার আই হ্যাভ ডকুমেন্ট যে আমার কাছে কত টাকা আছে, এন্ড আই ক্যান শো ইট, বাট নট ফর পাবলিক, বাট ফর রাইট, এনি ইনকোয়ারি। রাইট। কিন্তু কিন্তু এইটা জমা হচ্ছে না, এটাই হচ্ছে মানে মানে এটা প্রকাশ হচ্ছে না, এটা হচ্ছে পাবলিক। আপনার আপনার জানুয়ারির 13 তারিখের আলোচনার অনুষ্ঠানে আপনার বক্তব্য থেকে একটা কোট করি, যেখানে আপনি বলছেন অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদের আপনি গ্রেপ্তার করলেন না, তাদের বিচারের আওতায় আনলেন না, তারা এখনো ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদের আপনি ধরবেন না, এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব, বরং আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দেব, নতুন মিডিয়া কি আমাদের দিতে দেওয়া হয়েছে? মাহফুজ, আমি যে জিনিসটা বিশ্ববিদ্যালয়ের মানে ব্রাদার টু ব্রাদার, আপনি যেহেতু আমার অনেক পরে আসছেন সেই জন্য আমি সাংবাদিকতার বাইরে গিয়ে, আপনি কিন্তু অনেক কথা বলতেছেন মাহফুজ, মানে শুরু করতেছেন কিন্তু ভিতরের কথাগুলো আপনি বলতেছেন না। এটাকে আপনার যেমন এর চেয়ে বেশি আপনার কি করবেন? আপনি এর চেয়ে বেশি আর কি বলবেন? যারা টাকা দিতেছে তাদেরকে গ্রেফতার করতেছে না, ভুলের পর ভুল করতেছে, ফান্ডিং করে যাচ্ছে, নতুন মিডিয়া করতে দিতেছে না। সো আপনি মানে এই বার্তাটা আরেকটু পরিষ্কার করে দেওয়া উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? আমি কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন, এটা কি সাধারণ লোকজনও বুঝতে পারতেছে এই কথা? আমি তো বললাম লেট হিস্টোরি স্পিক। আমি একটু বলি, সেটা হচ্ছে আমি আজ এই তৃতীয়বারের মতো কথা বলতেছি গভর্নমেন্ট থেকে নামার পরে। এই যে দিস ইজ মাই থার্ড টাইম যে আমি কথা বলতেছি। সো ইউ ক্যান সেন্স আমি হচ্ছে ডিসেম্বরের 10 তারিখে নামছে, 11 তারিখে, এবং আজকে হচ্ছে জানুয়ারির 22 তারিখ। আমি মাত্র তিনটা পাবলিক স্টেটমেন্ট মেক করছি। এখন দিস ইজ দ্য থার্ড টাইম আই এম মেকিং ওয়ান, সো অ্যানাদার ওয়ান। সো বেসিক্যালি আমি তো বললাম ইতিহাস, বাস্তবতা এবং মানুষের অনুসন্ধিৎসা সবকিছুই এটা নিয়ে আসবে সামনে। আমি বরং মাহফুজের কথাগুলি একটু অস্পষ্ট শোনা যাচ্ছে। মাহফুজ যেগুলি বলতেছেন বা বলছেন, আমি মাহফুজে আবার কোট করি। মাহফুজ বলতেছেন আমাদেরও তো এই বাংলাদেশে থাকতে হবে। মাহফুজ, কারেক্ট মি ইফ আই এম রং, আমি মাহফুজকে কোট করতেছি, কোট,
আমাকেও তো এই বাংলাদেশে থাকতে হবে, আমাকেও তো এইখানে এই এত শত্রু পরিবেষ্টিত এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে কোনো সাহসী ভূমিকা রাখা কঠিন। আমি যতটুকু সাহস দেখাতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ। ব্যর্থ এজন্যই কারণ হচ্ছে এখানে যদি রাষ্ট্রের আরও অন্যান্য অঙ্গ আমাকে সাপোর্ট না দেয়, যদি দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হচ্ছে সে যদি হাইকোর্টে দাঁড়িয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায় না। আমার মনে হয় যে আপনি এক একটা বক্তব্যে অনেকগুলি পক্ষের দিকে আসলে আপনি আঙ্গুল তুলছেন। এখন আপনি বলতেছেন যে হিস্ট্রি নিশ্চয়ই নির্ধারণ করে দিবে যে কার কোনটা কখন কিভাবে রোল ছিল। আমি আবারও আপনি যখন কাজে ছিলেন মানে উপদেষ্টা পদে ছিলেন সেই প্রসঙ্গে আরেকটা প্রসঙ্গে আসি যে অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশন করে বিশাল সুপারিশ গ্রহণ করলো, তার কিছুই বাস্তবায়ন করেনি। এটা গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদও বলছেন। তিনি সবশেষ বলছেন কমিশনের সুপারিশের পর যত সাংবাদিক লাঞ্ছনার শিকার হয়েছেন তার সম্পূর্ণ দায় সরকারের। তিনি আরও বলছেন গণমাধ্যমের উপর মবের ভয়, স্বাধীন সাংবাদিকতা এখনকার সংকট। এই যে গণমাধ্যম সংস্কার প্রস্তাব নিয়ে কোনো কাজ হলো না, এই সরকারের সময় মিডিয়া হাউসে মবের ভয় তৈরি হলো, এই সরকারের বেশিরভাগ সময়ের তথ্যমন্ত্রী হিসাবে থাকা আপনি এর কতটা দায় নেবেন বা আপনি এটা নিয়ে কি বলবেন? খুবই স্পষ্ট আমার হচ্ছে যে এটা হচ্ছে মিথ্যা তথ্য। আমি বারবার কারেকশনের জন্য বর্তমান যিনি সচিব আছেন, উপদেষ্টা আছেন, ওনাকে পাঠিয়েছি। মোট 12টা ফর পাবলিক স্টেটমেন্ট। এটাতে হিস্ট্রির দিকে যাওয়ার দরকার নেই, এটা একবারে স্পেসিফিক ডকুমেন্ট আই হ্যাভ। সেটা হচ্ছে মোট 12টা আপনার আশু করণীয় সংস্কারগুলো তো হচ্ছে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী, এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। ক্যাবিনেট ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে, ক্যাবিনেট ডিভিশন এটা সমন্বয় করবে। সমন্বয়ের ক্ষেত্রে আমার মন্ত্রণালয়ে 12টা সংস্কার প্রস্তাবনা আছে আশু করণীয়। সেটা পছন্দ না হইতে পারে কারো যে এগুলো কি করা উচিত কিনা, বাট এটাই বাস্তবতা যে আমি এগুলোই করতে পারবো 6 মাসে। আমার সরকার 5 বছর থাকবে না, আমার সরকার 6 মাস 7 মাসের সরকার। সো আমি যদি এগুলো করতে পারি 12টার মধ্যে আমি আমার জানা মতে আমার কাছে যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টে আমি 7টা সম্পন্ন করে দিয়ে আসছি। 7টা 12টার মধ্যে, মানে 12টা আমার করণীয় ছিল, এর মধ্যে 7টা করে দিয়ে আসছি। আর বাকিগুলোর জন্য সবগুলো পেপার প্রসেস আমি করে দিয়ে আসছি সবগুলোর জন্য। এবং আমি আপনি তো নিজেই বলতেছেন যে 4 মাস আপনাকে কাজই করতে দেওয়া হয় নাই, কারণ কামাল আহমেদ সাহেবের না আমি একটু বলি যে 4 মাস যে কাজ করতে দেওয়া হয় নাই, দেখেন সাংবাদিকতা সুরক্ষা আইন যেটার কথা কামাল ভাই বলার চেষ্টা করতেছেন, আমি আরেকটা মানে একটা বক্তব্য কারেক্ট করে দিই। সেটা হচ্ছে আমার আমলে, মানে আমি যে সময় ছিলাম ফেব্রুয়ারি 28 টু ডিসেম্বর 11, এই সময়ের মধ্যে কোনো মিডিয়া হাউসে মব হয়েছে এটা আমাকে দেখান। Not a single one. If I am not wrong. Not a single one. I was the first one to call, not the advisors. If I am not wrong, not the advisors. First one to call Mahfuz Anam, Matiur Rahman and others. যারা আক্রান্ত হয়েছেন তাদের, that was me. The person who went to Daily Star thrice. তখন আপনি 3বার গেছি Daily Star এ ঢোকার। তখন তার আপনি উপদেষ্টা না, আমি দায়িত্বে, তখন আপনি দায়িত্বে ছিলেন না। আমি উপদেষ্টা না, but again I feel আমার এই দায়িত্বটা আছে যে আমি যেহেতু সাবেক তথ্য উপদেষ্টা, একই সাথে আমরা জুলাই অভ্যুত্থানের পক্ষে, এবং এটা একটা স্যাবোটেজ হচ্ছে অভ্যুত্থানের বিরুদ্ধে। শহীদ ওসমান হাদির রাজনীতি, শহীদ ওসমান হাদির যেই শাহাদাত, এই জিনিসটাকে লঘু করার জন্য এই যে একটা অপচেষ্টা সবাই মিলে করলো, কারা করলো এগুলো বললাম, হিস্ট্রি, লেট হিস্ট্রি স্পিক। বাট দ্য থিং ইজ আমরা গেলাম, আমি 2:30টায় গেলাম, ঢুকার চেষ্টা করলাম, চারপাশে এত মব, আমি ঢুকতে পারলাম না, গাড়ি নিয়ে আবার আসলাম বাসায় এসে আবার বললাম যে ঠিক আছে এবার একটু বেশি পোলাপান নিয়ে চলো। তো গেলাম, নুরুল কবির ভাইয়ের সাথে কথা হইলো যে ভাই আমি আসতেছি, আপনি সমস্যা আপনারা থাকেন, আমরা চেষ্টা করতেছি, কেন কারো প্রবলেম হবে না। তো আমরা গেলাম, আরেকবার গেলাম, তখনও ঢুকতে পারলাম না। তখন আমি আনন্দ সিনেমা হলের সামনে থেকে আমাদের এই যে আমাদের নাহিদ, আসিফ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাদের সবাইকে ডাকলাম যে আসেন আপনারা সহ সবাই মিলে ঢুকি, আমি একলা গেলে আক্রান্ত হওয়ার সুযোগ আছে। এবং আমাকে তখন নাহিদ বললো ভাই আপনি যাইয়েন না, কারণ আপনাকে টার্গেট করবে, যে মব আপনাকে টার্গেট করবে, দে ডোন্ট লাইক ইউ, সো এভরিওয়ান নোজ দে ডোন্ট লাইক মি, সো ওকে, সো আমাকে অ্যাটাক করবে। আমি বলছি নো, সমস্যা নেই, তোমরা আছো, আমি যাই। সো আমরা তো গেলাম, এখানে তো অন্য কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক শক্তি, ইভেন গভর্নমেন্টের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আমরা দেখলাম না ওই রাত্রে। আমাদের তো এই রিস্ক নিয়ে আমরা গেলাম। সো আমরা এই দায়িত্বটা বোধ করি, এই দায়িত্বটা থেকে আমরা যা যা করেছি, এটা আমি, অনেকে বলে যে ফেসবুকে লেখেন না কেন, কিছু বলেন না কেন, ফিয়ার করেন না কেন, আই ডোন্ট হ্যাভ এনি ফিয়ার টিম এন্ড আই ওয়ান্ট টু হ্যাভ এনি।
আমার দরকার নাই, বরং আমি ওই টাকা আমি হচ্ছে যে বসে বসে এখনো রিসার্চের কাজ করি, ওই রিসার্চের কাজে আমার যদি 2 টাকা আমার থাকে, ওইটা ফিয়ারের চেয়ে বেশি আমার আগ্রহ হচ্ছে রিসার্চের কাজ করা, লেখালেখি করা, গবেষণা করা, ওখানে আমার আগ্রহ। সো হোয়াট এভার দ্য থিং ইজ, এই পুরা জিনিসটাকে, এই দায়িত্বশীলতার জায়গাটাকে, যে কামাল ভাই বলছেন 3টা ইস্যু সংস্কার, 7টা আমি করে দিয়ে আসছি, আর 5টা অনগোয়িং ছিল। ওয়ান। সেকেন্ড হচ্ছে আমার সময়ে কোনো সাংবাদিক লাঞ্ছনার শিকার হয় না, বরং নাহিদ খুবই একটা ভালো কাজ শুরু করছিল, সেটা আমি কমপ্লিট করে দিয়ে আসছি। সেটা হচ্ছে যে কারা মিথ্যা মামলার মানে শিকার হচ্ছেন, মানে এই যে সাংবাদিকদের মধ্যে। এই ভালো কাজটা তো এখনো চলতেছে, ঠিক না মাহবুব সাহেব? যেমন ধরেন না ওইটা না, যেমন ধরেন আনিস আলমগীর কি করছেন আমি জানি না, না না এখন না, এখন উনি জেলে, দ্যাট ইজ শাকিল, না, আমি ওনার রূপা আমি এরা ওনার জেলে। ব্যাপারে বলবো না না, আমি ওনার ব্যাপারে বলবো না, আমি ওনার ব্যাপারে বলবো না, এটা আমার সময়কালীন না। বরং আপনার এটা আমার কাজ, তথ্য মন্ত্রণালয়ের কাজ না কাউকে চুটানো, কাউকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ব্রিফ করছি, নাহিদ এটা শুরু করছে, আমি এটা কন্টিনিউ করছি, কমপ্লিট করে দিছি আমরা, যে এই সাংবাদিকরা এরা গ্রেপ্তার হয়েছেন, এরা আমরা সাংবাদিক কমিউনিটির সাথে মিলে এই তথ্যটা সংগ্রহ করে দিছি। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে তারা ঠিক করবেন যে কে ভুয়া মামলায় সঠিক মামলায় কারা গেছে। আর যাদের কথা আপনি বললেন তাদের ব্যাপারে কথা হচ্ছে, তারা যারা ফ্যাসিবাদের অ্যাকমপ্লিস ছিল, ফ্যাসিবাদের পক্ষে ছিল, তাদেরকে আপনি আমাদের পরামর্শ কি ছিল, যদি আপনি আমাদের কথা শুনতে চান, আমাদের পরামর্শ ছিল আপনি তাকে কোনো এমন কোনো মামলায় গ্রেপ্তার করেন না যেটা হচ্ছে তার হিউম্যান রাইটস কে ভায়োলেট করে। এটা যদি আপনি বলতে চান, শুনতে চান, রেদার সে তো অ্যাকমপ্লিস ছিল, সে তো এটা স্পষ্ট, বাংলাদেশের মানুষ তো ঘুমিয়ে ছিল না, বাংলাদেশের মানুষ দেখছে কারা তাদের বিপক্ষে, তাদেরকে হত্যার জন্য ন্যারেটিভ তৈরি করছে, তাদেরকে হত্যার জন্য দিনের পর দিন টকশোতে, তার তো একটা বিচারের ব্যবস্থা করতে হবে, মানে বিচারের ব্যবস্থাটা কিভাবে করবে এটার ব্যাপারে কিন্তু আমরা যারা শুনি, যাদেরকে অভিযোগ করতে শুনি সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে, হত্যা মানে কি বলা যায় হত্যাযোগ্য করা হয়েছে, বা তাদেরকে নিপীড়ন করা হচ্ছে, তারা কিন্তু কেউ এসে বলে নাই, না না আমি একটু শেষ করি, কেউ এসে বলে নাই যে আপনারা সাংবাদিকদের এই অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা, আমি বারবার, আমি যখন মন্ত্রী ছিলাম, উপদেষ্টা ছিলাম, আমি বারবার বলার চেষ্টা করছি, ফ্রিডম উইদাউট অ্যাকাউন্টেবিলিটি ইজ ডেঞ্জারাস। আমরা ইউএন কে, আমি নিজে ইউএন কে চিঠি লিখছি একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়ার জন্য, যাতে আপনারা কি বলে গত 15 বছর ফেসিবাদের আমলে যারা ফেসিবাদকে সহযোগিতা করছে তাদের জন্য, তাদের ব্যাপারে যাতে একটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং পাই, যে তা কারা কারা সহযোগিতা করছে, তাদের ব্যাপারে কি উদ্যোগ নেওয়া যায়, রিকনসিলিয়েশনটা কেমনে করা যায়, তারা কি অ্যাপোলজি করবে নাকি করবে না, সবকিছু নিয়ে এই চিঠিটা 1 মাস ধরে চললো, এরপর এটা আর কার্যকর হলো না। তখন ওখানকার ইউএন বডি থেকে বলা হলো যে আমরা একটা কোড অফ কন্ডাক্ট তৈরি করতে চাই, এন্ড দ্যাট কোড অফ কন্ডাক্ট ইজ নো হোয়ার টিল নাও। সো এখানে অনেকগুলো স্টেক হোল্ডার জড়িত। আমি এই জন্য বারবার বলছি, হিস্ট্রি, লেট হিস্ট্রি স্পিক। দ্য থিং ইজ, এই সাংবাদিকদের বিষয়টা আমরা যদি ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যদি এটা করতো, যেটা আমি চিঠি নিজে লিখছি, আই হ্যাভ দ্যাট লেটার, এবং ওই চিঠি লেখার পরে ওই চিঠি অনুযায়ী যদি ফ্যাক্ট ফাইন্ডিং হইতো, 3 মাস আমাদের টাইমলাইন ছিল, জুলাইতে আমি চিঠিটা লিখছি, আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এটা হবে, হওয়ার পরে এটা ঠিক হবে যে কোড অফ কন্ডাক্ট কিভাবে হবে, সংবাদ মাধ্যমগুলো একই সাথে স্বাধীন, একই সাথে দায়িত্বশীল কিভাবে ভূমিকা পালন করবে, এই জন্য আমি এই কাজটা করছি। এবং তখন যারা ছিলেন, যারা ওখানে ইউএনএসকোর সাথে বা অন্যদের সাথে মিটিং, আমি এটা বারবার বলার চেষ্টা করছি যে কোড অফ কন্ডাক্টটা সাংবাদিকদেরকেই তৈরি করতে দেন, প্রত্যেকটা হাউসে তৈরি করুক, যে তারা সাংবাদিকতার ক্ষেত্রে দায়িত্বশীলতা প্লাস যে তাদের স্বাধীনতা কিভাবে নিশ্চিত করবেন, এটা আমি বারবার আমার মানে বিভিন্ন না, কিন্তু এই যে একটা সত্য, এই যে একটা কথা যে আপনি বলেন জনাব মাহফুজ সাহেব, এটা আমি আপনাকে একটু বলি যে এই যে হত্যার নেরেটিভ তৈরি করা, এখন হত্যার নেরেটিভ তৈরি করা বা হত্যাযোগ্য করে তোলা, এই কথাটা এত ব্রড, মানে আপনার তো আলাদা করে কিছু বলার নাই, আপনাকে কিন্তু আসলে হত্যার নেরেটিভের জন্য দায়ী করা, হত্যাযোগ্য করা, সেটা আপনার ক্ষেত্রেও বহুবার হয়েছে। এইটা কি আসলে করাটা ঠিক হয়েছে? যে ধরেন আপনি একটা লোক একটা পক্ষ নিছে, যেই পক্ষটা আসলে ফেসিবাদের সরাসরি পক্ষে গেছে, আপনি তার বিরুদ্ধে স্পেসিফিক কিছু করেন, সে তো ফেসিবাদের পক্ষে এমনি এমনি যায় নাই, সে দুর্নীতির কারণে গেছে, সে অন্যান্য অনেক কিছু করছে বলেই সে এখানে গেছে, সে কোনো আদর্শগত কারণে কাউরে সাপোর্ট করে নাই। তো আপনি তার সেইটা দেখেন যে সেইটা কইরা সে কি সুবিধা নিছে, আপনি তার বিরুদ্ধে হত্যা মামলা দিতেছেন। আপনি দেখেন এই শাকিল, রূপা থেকে শুরু করে আনিস আলমগীর, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, প্রত্যেকের ক্ষেত্রে একই কথা কিন্তু সত্য। এগুলি আপনারা কেন করতেছেন আপনি বলেন?
না আমরা শুনেন, এখানে হচ্ছে যে আপনি যেভাবে বললেন, আমি তো এই কথাটা বললাম, আমি একজন লয়ার স্টুডেন্ট এবং আমরা সারা জীবন এই আওয়ামী লীগের হিউম্যান রাইটস অ্যাবিউজের বিরুদ্ধে কথা বলছি, আমরা আজকে হুট করে হিউম্যান রাইটস অ্যাবিউজার হয়ে যাইতে পারি না। সো আমাদের পজিশনটা খুবই ক্লিয়ার ছিল, যদি আমাদের কাছ থেকে শুনতে চান। আমাদের কাছে হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক, লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারে ওনাদের শাস্তির ব্যবস্থা করতে হবে, ওনাদের অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা করতে হবে, ট্রান্সপারেন্সির ব্যবস্থা করতে হবে। সাংবাদিকরা প্রশ্নহীন থাকতে পারবে না, রাজনৈতিক নেতারা প্রশ্নহীন থাকা যেরকম সঠিক না। আপনি আমাকে প্রশ্ন করতেছেন, আমারও আপনার অধিকার থাকা উচিত আপনাকে প্রশ্ন অবশ্যই করার, আপনার অবশ্যই প্রতিষ্ঠানকে প্রশ্ন করার। অবশ্যই 100% 100%। দ্যাট ইজ সেটা গত ১.৫ বছরে সম্ভব হয় নাই, কেননা আমরা বারবার চেষ্টা করা সত্ত্বেও। ফলে আপনি একটা ফ্রেমওয়ার্ক ছাড়া, আর প্রশ্নটা যতটা না আইনের, তার চেয়ে বেশি লেজিটিমেসির, লিগ্যালিটির চেয়ে লেজিটিমেসির কোয়েশ্চেনটা। আপনি এই বাংলাদেশে একটা পুরা ইনস্টিটিউশন, সবগুলো ইনস্টিটিউশন, একটা তো না, সবগুলো ইনস্টিটিউশন সেজদা দিয়ে দিছে হাসিনার কি বলে পায়ে। এই সবগুলো ইনস্টিটিউশনকে আপনি যদি বের করে আনতে চান, আপনাকে কোনো না কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এটা করতে হবে। কিন্তু লিগ্যাল ইনস্ট্রুমেন্টটা ভুল, এটা ধরেন আমরা ধরে নিয়ে যদি আগাই, তাহলে লেজিটিমেসির জায়গা থেকে এটা ভুল না, জনগণের সংকটের জায়গা থেকে, গ্রিভেন্সের জায়গা থেকে, এবং জনগণের যেই এক ধরনের হতাশার জায়গা থেকে, এটা আজকে পর্যন্ত মানুষ হতাশ, এবং এই হতাশাকে আপনি চ্যানেলিং করতে পারতেছেন। আমি জানি না পরবর্তী সরকার কিভাবে এটাকে ডিল করবে। দিস ইজ হিউজ। আই হ্যাভ ডিলড উইথ মেনি মুভমেন্টস লাইক হান্ড্রেডস। সো আমি জানি মানুষ কোন জায়গাতে আছে। সো বিষয়টা হচ্ছে খুবই সিরিয়াস। আপনি হ্যাঁ, খুবই সিরিয়াস। আপনি তো মানুষ, আপনি যদি ওই জায়গায় যান যে লিগেল এবং লেজিটিমেসি, সেইটার অবশ্যই একটা বড় ধরনের মানে, বা আমরা আসলে জুরিসপ্রুডেন্স নিয়েও একটা বড় ধরনের কথা বলতে পারি, কিন্তু আজকের সময় এটা না। কিন্তু আমাদের কাছে মনে হয় যে আপনি যখন আইন নিজের হাতে তুলে নেন, যে এটার জায়গা আমি দেখেছি যে আপনি মনে করতেছেন যে এটা শাস্তি হওয়া দরকার, সেই জন্য তার বিরুদ্ধে একটা হত্যা মামলাও চলতে পারে, কারণ সে হত্যা যোগ্য করে তুলছে আরো অন্য 10টা লোকরে, বা হত্যার মানে এই জায়গাতে আপনি পৃথিবীর সব মানুষে আপনি এটাতে ফিট ইন করতে পারবেন, সব মানুষে ফিট ইন করতে না, পারবেন। দ্যাট ইজ নট হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট। আমি এটা আমি বলি নাই। আমার কথাটা আমি খুবই আবার এক লাইনে বলি। আমি হত্যা মামলা, হরে ধরে হত্যা মামলার পক্ষে কখনোই ছিলাম না। এবং আমরা যখনই বলার সুযোগ হয়েছে বলছি যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক লাগবে, তাদের শাস্তি হইতে হবে, দ্যাট ইজ সার্টেন। তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের ব্যাপারে দুইটা কিন্তু দুই কথা বলতেছেন মাহফুজ সাহেব। আপনি বলতেছেন তাদের শাস্তি হইতে হবে, আপনি তো বিচারক না। আপনি তাদের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে, সেটা কিন্তু অন্য কথা। আপনি কিন্তু ওই 2013 সালে শাহবাগের মতো কথা বলতেছেন, ফাঁসি চাই ফাঁসি চাই। আপনি শাস্তি নিশ্চিত করতে হবে, এটা আপনি কেমনে বলবেন? আপনি তো ইউ আর নট, আপনি তো জাজ না মাহফুজ। শুনেন খালেদ ভাই, আপনি আমি অ্যাজ ফার অ্যাজ আই নো ইউ আর ইন সার্ভিস। সো আপনি এই শাস্তি নিশ্চিত করা, শাস্তির দাবি করা আর শাস্তি দেওয়া দুইটা যে আলাদা জিনিস আপনি জানেন। আমি যে কোনো মানুষেরই শাস্তি দাবি করতে পারি, এটার জন্য আমি শাহবাগের পক্ষের হয়ে ওঠে না। শাহবাগ ফাঁসি চাইছি, সো দ্যাট ইজ টু মানে ডিফারেন্ট। আপনি হুট করে এখন বাংলাদেশে যেটা হয় আর কি, জেনারেলাইজেশনটা, শাহবাগ শাপলা, হুট করে আমরা সবাই শাহবাগ শাপলার ভিতরে ঢুকে পড়ি। এটার ভিতর বাইরে থেকে বের হওয়ার জন্য তো চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে শাস্তি চাওয়াটা কোনো অপরাধ না। শাস্তি আপনি চাইতেই পারেন, কিন্তু শাস্তি দেওয়াটা, যদি আপনি অবৈধভাবে, অন্যায্যভাবে, আনজাস্টিফাইড ওয়েতে কাউকে শাস্তি দেন, তাহলে আপনি বলতে পারেন। এখন মাহফুজ আলম একজনের শাস্তি চাচ্ছে, যদি বলি ধরলাম যে একটা উইদাউট এনি প্রুফ, এটা কি অপরাধ? না, আমি মনে করি যে শাস্তি চাওয়ার অধিকার আপনারও আছে, আমারও আছে। কারণ আমি মনে করি গত 15 বছরে শেখ হাসিনার ফেসিস্ট হয়ে ওঠার পিছনে যে শক্তিগুলি সবচেয়ে বেশি কাজ করছে, গণমাধ্যম তার মধ্যে অন্যতম। আমি মনে করি বিচারকরা তার সাথে সাহায্য করেছে, গণমাধ্যম সাহায্য করেছে, বিশ্ববিদ্যালয় সাহায্য করেছে। আমি মনে করি যে এগুলি অন্যতম। কিন্তু আপনি যখন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করবেন, তার মধ্যে একটা মিথ্যা অভিযোগ গঠন করবেন কিনা, সেইটা হচ্ছে আমার কথা। কারণ তার বিরুদ্ধে হত্যার অভিযোগ, মিথ্যা অভিযোগের পক্ষে, স্পেসিফিক হত্যার অভিযোগ আনা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে। না, মিথ্যা অভিযোগের পক্ষে আমি না। 18 মাস ধরে কারাগারে। যদি আমি স্পষ্টভাবে বলি, মিথ্যা অভিযোগের পক্ষে আমি না। ওকে, বরং আমি চাই যে আপনি পক্ষে থেকে হেল্প করতেছেন, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যা অভিযোগের পক্ষে, ডক্টর মোহাম্মদ ইউনূস পক্ষে, তার আইন উপদেষ্টা আসিফ নজরুল পক্ষে, তারা পক্ষে। সেই জন্য তারা এটা থেকে সরাইতেছে না। আমি তাদের বারবার বলছি, তাদের জিজ্ঞেস করছি, তাদের জানতে চাইছি যে আপনি তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিতেছেন কেন? স্পেসিফিক অভিযোগ আছে তো তাদের বিরুদ্ধে। আপনি যাদের বিরুদ্ধে, প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ আছে, কিন্তু দেওয়া হয়েছে হত্যা মামলা। এবং বলে কি জানেন, বলে যে আমরা দেই নাই, দিছে অন্য কেউ।
না, এখন এখানে হচ্ছে যে আমি তো বললাম একটা অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আপনি যখন পুরো দেশটা ভেঙে পড়তেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে পড়তেছে, তখন অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি ধরেন না, আপনি আজকে একজন অপরাধীকে ধরবেন, এখন এটা তো হচ্ছে লিগাল। আপনি যতটা না গভর্নমেন্টকে দায়ী করতেছেন, তার চেয়ে আমি যদি বলি, এটা অ্যাবস্ট্রাক্ট শোনাবে বাট দিস ইজ ট্রু, আমি লয়ার স্টুডেন্ট হিসেবে বলি, তার চেয়ে বেশি হচ্ছে আমাদের লিগাল প্রসিডিউরের প্রবলেম। আপনি প্রসিডিউরালি আপনি কখনোই মোজাম্মেল বাবুকে গ্রেফতার করতে পারবেন না, আজকে চাইলে এখন গ্রেফতার করতে পারবেন না, কিন্তু আপনি যদি হত্যা মামলা দিয়ে দেন আপনি তাকে এখনই তুলে আনতে পারবেন। সো দিস ইজ হোয়াই এই যে কলোনিয়াল লিগাল সিস্টেম, এটার তো ক্রাইসিস এটা, যে আপনি একটা ফেয়ার লিগাল সিস্টেম আপনার নাই এখনো। এবং আমরা তো অনেকগুলো সংস্কার করছি, আসিফ স্যার চেষ্টা করছে, অনেকগুলো করার চেষ্টা হয়েছে, করা গেছে, কিন্তু এরপরেও তো একটা ফেয়ার লিগাল সিস্টেম নাই। আমি আজকে খালেদ মহিউদ্দিন, সে হাসিনাকে সাপোর্ট দিছে, এটা যদি আমি আজকে বলি এবং এটা যদি আমি কালকে ঢাকা শহরে কেউ দাঁড়ায় বললো যে খালেদ মহিউদ্দিনের আমি ফাঁসি চাই বা শাস্তি চাই, সেটা ঠিক আছে, সেটার দাবির ব্যাপারে কথা বলতে পারে, কিন্তু যদি স্পষ্টভাবে যারা, এটা ছিল, আমি তো বললাম এটা পাবলিক গ্রিভেন্স, এই পাবলিক গ্রিভেন্সটাকে চ্যানেলাইজ করে লিগাল ফ্রেমওয়ার্কের অধীনে এটাকে আপনি যে বাস্তবায়ন করবেন এবং তাকে শাস্তির আওতায়, যে কোনো কারণে দুর্নীতি হোক, ট্রান্সপারেন্সি, আরো 10টা ইস্যুতে তাকে আনবেন, সেই সুযোগটা কি বাংলাদেশের লিগাল সিস্টেমে আছে? বরং এই সিস্টেমটা, আমি বললাম এটা অ্যাবস্ট্রাক্ট শোনাচ্ছে, বাট এগেইন দিস ইজ দ্য ক্রাইসিস অফ না, লিগাল আমি সিস্টেম। আমি আপনাকে আপনি আমি আজকে আপনাকে কাউকে স্পষ্ট কেন বুঝতে গ্রেফতার পারতেছি এবং আমি আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু আমার দুঃখটা কি জানেন জনাব মাহফুজ? আমার দুঃখটা হচ্ছে গত 15 বছর ধরে আমরা শেখ হাসিনার এবসুলুট এই জায়গাটা, মানে উনার পলিটিক্যাল গ্রিভান্স, উনার এটা পছন্দ হইতেছে না, এটা করার জন্য উনি যেভাবে কলোনিয়াল লিগেল সিস্টেমের কথা বলে, যেভাবে তিনি লিগেল সিস্টেমের হাত মুচড়ে ধরে মানুষের মানবাধিকার ধ্বংস করছেন, এইটা ছোটদের বা ছোট করে তাই করা হইতেছে এই সরকারের আমলে। এটা হচ্ছে আমার আফসোস। আমি এই কথা আমি বলেই যাব, এটা এটা এই আফসোস আমার থাকবে। না 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 আপনি এই কথা বলতে পারেন, আপনার আফসোস, হতাশা, ক্ষোভ, ফ্রাস্ট্রেশন সবই থাকতে পারে, দ্যাট ইজ ভ্যালিড। হ্যাঁ, আপনি একজন সিটিজেন হিসেবে আরো ভালো ব্যবস্থা চাইছেন, এটা আমরাও চাইছি। দ্য পয়েন্ট ইজ, আপনি হাসিনার সাথে এখানে তুলনা করাটা খুবই অন্যায্য। হাসিনার মতো করে র্যান্ডম হয়তো একটা দুইটা জায়গায় হয়েছে, এবং আমার জানা মতে কোনো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টকে আজ পর্যন্ত গুম করা হয়নি। এক, আপনি হাসিনার যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর জায়গাতে ধরেন, আপনি বলেন যে মানে আওয়ামী লীগের কয়টা লোককে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হইতে হয়েছে। আপনি এই যে পয়েন্ট গুলো বলতেছেন, হাসিনার সাথে এটা কোনোভাবে তুলনীয় না। বরং আমি বলি যে এই সরকারের এই আগ্রহটা ছিল যে আপনি লিগাল সিস্টেমে একটা রূপান্তর ঘটাবেন। আমার সিআরপিসি তে চেঞ্জ আনা হয়েছে, পেনাল কোডে চেঞ্জ আনা হয়েছে, আপনার এই জুডিশিয়ারিকে আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্স দেওয়া হয়েছে। একটা, আমি জানি না এটা কি ভালো কি খারাপ হয়েছে, বাট এগেইন আমরা যেহেতু প্রমিস ছিল এটা হয়েছে, আরো হয়তো সুন্দরভাবে সিস্টেম করে দেওয়া যায়, অথবা এটা সিস্টেমটা চলতে চলতে এটা নিজেরাই শুধরে নিবে, কিন্তু এটা করা হয়েছে। ফলে আমরা 1.5 বছরের মধ্যে, সরকারের পক্ষে আমি বলি, সরকারের ব্যাপারে আমার নিজের গ্রিভে অনেক কথা আছে, আমাদের নিজেরই ক্রিটিক আছে, কিন্তু এই ক্ষেত্রে আমি মনে করি হাসিনার সাথে তুলনা দেওয়াটা অন্যায্য এবং একেবারেই অযৌক্তিক। কারণ হচ্ছে হাসিনা কখনোই চায় না যে লিগাল সিস্টেমটা শুধরাইতে, আমরা লিগাল সিস্টেমটা শুধরাইতে চাচ্ছি। আমি নিজে একজন মিনিস্টার থাকা অবস্থায়, আপনি বলেন আমার থাকা অবস্থায় 8 মাস 9 মাসে আমি কোন সাংবাদিককে কল দিয়েছি যে এই রিপোর্ট নামাই পেলো, আমি কাকে মানে হুমকি দিচ্ছি বা কাকে বলছি, আমি কোন এজেন্সিকে কাজে লাগাইছি। বরং এটা পুরো একটা কালচার ডেভেলপ করছে যে সাংবাদিকরা নিজেদের মতো করে, ইভেন আমার বিরুদ্ধে কয়েক ডজন রিপোর্ট তারা বের করছে, এবং আমি একবারও রিচ আউট করি না যে ভাই তোরা রিপোর্টটা নামা, বাট আই ডোন্ট কেয়ার। কারণ হচ্ছে যে এটা তো তার অধিকার যে সে আমাকে সমালোচনা করতে পারবে। আমি তো ওই উপদেশটা আমরা ছিলাম, নাহিদ ছিল, সমালোচনা তো করতে পারে, কিন্তু এখন মুশকিলটা হয়েছে যে আপনার মতো করে সবাই চিন্তা করে না, এবং এটা এক ধরনের ট্যাগিং এর রাজনীতি চলে। যেমন আমাদের একজন দর্শক কিন্তু বারবার বলতেছেন যে আপনি যে আমাকে বললেন যে এই যে ধরেন আপনিও শেখ হাসিনার দলে ছিলেন খালেদ ভাই, তো আপনার কেউ একটা ফাঁসি চাইলো, এই কথাটুকু কাইটাও ব্যবহার করা হতে পারে যে মাহফুজ বললেন যে শেখ হাসিনার দলে ছিলেন খালেদ মহিউদ্দিন, এবং খালেদ মহিউদ্দিন এটা নিয়ে কিছু বললেন না। ভাই আমি শেখ হাসিনার দলে ছিলাম কি না ছিলাম সেটা নিয়ে, মানে এটা খুবই ইন্টারেস্টিং। ওইটা আমার বক্তব্য না, আমি কোনোভাবে আপনাকে শেখ হাসিনার দাদা সেটা তো আপনার বক্তব্য না, ওট্টু কাইটা, সেটা আমার কাজ না, ওট্টু কাইটা আবার ওট্টু করবো তো ওটা বলবে। এবং দেখেন একজন রেদন আহমেদ তিনি বলতেছেন খালেদ ভাই ফেব্রুয়ারিতে দেশে আসেন, মব কেমন দেখাবেন, রেডি হয়ে আসেন। আমি ফেব্রুয়ারিতে দেশে আসবো ভাই, রেডি হয়ে আসবো।
এটা নিয়ে আর তো বলে লাভ নেই। আমরা পরবর্তী জায়গায় যাই, যে আপনি বলতেছেন যে সেইখানে আপনারা চেষ্টা করছেন যে বিচার বিভাগকে আসলে স্বাধীন করার। বিচার বিভাগ বাংলাদেশে স্বাধীন ছিল, কিন্তু সেই স্বাধীনতাটা ছিল হচ্ছে শেখ হাসিনার স্বাধীনতা। শেখ হাসিনা তাদেরকে যতটুকু স্বাধীনতা দিত, যে বিষয়ে স্বাধীনতা দিত সেই বিষয়, সেটা থেকে আপনারা আলাদা করতে চাইছেন। আমরা আপনার কথাই আমি ধার করে আমরা বলি, ইতিহাস অগ্রসর বিচার করে, হয়েছি, ইতিহাস দেখা যাক। বিচার করবে, ইতিহাস বিচার করবে আপনারা কতটা চাইছেন। নিশ্চয়ই এটা আবার দেখাও হবে। আমি নানা ধরনের কথা শুনি আপনার, আপনি যেহেতু ল ডিপার্টমেন্টে পড়ছেন, আপনার বন্ধুরা তো কেউ বিচারক আছেন, কেউ আইনজীবী আছেন, তাদের কাছ থেকেও নিশ্চয়ই আপনি শোনেন। আমরা অন্য জায়গায় আসি। আপনি রাজনৈতিক আকাঙ্ক্ষা থেকে সরেন নাই আসলে। এখনকার বিএনপি জোট ও জামাত জোটের বাইরে নতুন রাজনীতির চেষ্টা করবেন, এই আহ্বান আপনি ফেসবুকে দিয়ে রাখছেন। এই 1.5 বছরে নিজেদের ভুল নিয়ে পর্যালোচনা করতেও আপনি রাজি। কিন্তু আপনার এই ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন আওয়ামী লীগ আমলের অবিচারের শিকার সরকারি আমলা মাহবুব কবির মিলন। তাকে কোট করি, তিনি জানতে চেয়েছেন কি করেছেন গত 1.5 বছরে, কি করতে চেয়েছিলেন পারেননি, কেন পারেননি, কাদের জন্য পারেননি, সেগুলোর তালিকা আগে দিন। আপনি মোটামুটিভাবে একই ধরনের কথা বলছেন, কিন্তু তালিকাটা কেমন দিবেন যে কাদের জন্য আসলে পারেন নাই? আপনি কি এটার 1 2 3 4 5 করবেন? না, আমি মনে করি না যে এখনো এই সময়টা আছে। যে আমি মনে করি যে এটা এইসব ক্ষেত্রে বিষয়গুলো যেহেতু মানে অনেক জটিল এবং অনেক লেয়ার্ড একটা জায়গাতে আছি আমরা, তো সেটা থাকুক। সেটা আমি তো বললাম যে ধীরে ধীরে ডাইভালজড হচ্ছে, ধীরে ধীরে এই কথাগুলো আলোচনা হচ্ছে, হোক না, আর হুম, সময় আসুক। কিন্তু উনি যেটা বললেন কি করেছেন, এটা হুম, আমার লিস্ট আমি দেওয়ার ক্ষেত্রে আগ্রহী না। আমি হুম, সবসময় লোকি একটা পার্সন ছিলাম। আমাকে ওই ঢাকা ট্রিবিউনের রিপোর্ট আমাকে নিয়ে আসছে সামনে। সো সে তরুণ ইন্টেলেকচুয়াল। সো আমি এখনো লোকি মানুষই, পলিটিক্স হুম, করতে চলে আসছি, পলিটিক্স এর ভিতরে ঢুকে পড়ছি। বাট আমি অলওয়েজ লোকি পার্সন ছিলাম, পড়াশোনা গবেষণার ভিতরেই ছিলাম। সো আমার ওই ফিয়ার নিয়ে আগ্রহ নেই যে আমি কি করছি এটা প্রচার নিয়ে আমার আগ্রহ। আমি কোনো প্রচার সিস্টেম আমার নাই। হুম, আমি থাকা অবস্থায় আমার আমি দেখতাম প্রত্যেকদিন 5-7টা পত্রিকা আমার বাসায় আসে। তো আমি দেখতাম যে আমার নিউজটা কোথায় চাপাইছে। তো আমি তো অন্তত মিডিয়ার সাথে অনেকদিন সম্পর্ক আছে আগে থেকেই। তো আমি দেখতাম কোন কলামে চাপাইছে, কোন পৃষ্ঠায় চাপাইছে। তো নাই, তথ্যমন্ত্রী কথা বলে পত্রিকাতে রিপোর্ট নেই। হুম, তো ওই যে যেটা হইতো আর কি, যে আগে তথ্যমন্ত্রীরা বা পিআরও কল দিয়ে বলে দিত স্যারের রিপোর্ট কিন্তু ফার্স্ট পেজে হুম, আসতে হবে, উপরের কলামে থাকতে হবে, ফার্স্ট কলামে থাকতে হবে। উই ডিডন্ট ডু দ্যাট, এন্ড আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন ডুইং পিআর। পাবলিক রিলেশনস যেভাবে করে, ফটোকার্ড বানায়, আহ, বিভিন্ন পেজ হুম, বানায়, হুম, ওই রকম আমার আগ্রহ নেই। কিন্তু আমি কাজ করছি কিনা এটা যেহেতু হুম। গভর্নমেন্ট যখন এই কাজগুলো জমা দিবে, সংস্কারের কাজগুলো জমা দিবে, এবং আমি যে কথাগুলো আসলে এখন আসলে পিয়ারও না মাহফুজ, আমি অনেকদিন ধরে সাংবাদিকতা আছি তো, 29 বছর ধরে। আসলে ব্যাপারটা পিয়ারও না, কে কত ইন্টারেস্টিং কথা বলে। যেমন ধরেন আপনার থেকে লোয়ার পোর্টফোলিও হইলেও শফিক ভাইকে অনেক বেশি কোট করা, কারণ শফিক ভাই তর্কিত বিতর্কিত অনেক বিষয়ে কথা বলেন, সব বিষয়ে কথা বলেন, যে কোনো জায়গায় নিয়ে যে কোনো বিষয় নিয়ে তিনি কথা বলতে পারেন, উড়াই দিতে পারেন, শাক করতে পারেন, মিথ্যা বলতে পারেন, কিছু সময় মিথ্যা না বলতে পারেন, মিথ্যা বলতে পারেন। শফিক ভাই আবার একটু রাগ করবেন, শফিক আমি আপনাকে একটু বলি যে আপনি কিন্তু মিথ্যা বলেন আর কি, হ্যাঁ ঠিক আছে, এটা মনে রাখেন। তো মিথ্যা বলতে পারেন, তো এইগুলি হচ্ছে পত্রিকার জন্য মানে খুব ক্যাচি আইটেম। আপনি সেরকমভাবে আসলে কখনো এরকম বিতর্কের জন্ম দেন নাই, আপনার সেই জন্য একটা হইতে পারে। কিন্তু আপনি যেগুলি করছেন, ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে আমি আপনাদের বলি। ফেসবুকে আপনারা পোস্ট কখনো সরিয়ে নিয়েছেন, কখনো সম্পাদনা করেছেন, কখনো পোস্টের কার্যকারণ তুলে ধরে নতুন ধরনের পোস্ট দিয়েছেন। এর মধ্যে অখণ্ড বাংলার মানচিত্র, যা পরে আবার সরিয়ে নেন, কিন্তু এর প্রতিবাদ করেছে আবার ভারত সরকার, আপনি জানেন। আবার জামায়াত শিবির, তৌহিদি জনতার সমালোচনা করে আপনি পোস্ট দিয়েছেন, আবার এগুলি সম্পাদনা করেছেন। আবার তারা যখন আপনার পোস্টে কঠোর সমালোচনা নামে, তখন আপনি তাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়াতে চান, বলেন হুমকি নয় সতর্ক করতে চান। আপনি আপনার সম্পর্কে বলা হয় যে বিগত 1.5 বছরে আপনি রাজনৈতিক দিক দিয়ে একটা স্থিতির মধ্যে আসতে পারেন নাই। মানে আপনি একটু, মানে আপনি একটু তরল, একটু লিকুইড ফর্মে ছিলেন, একটু ভোলাটাইল ছিলেন, ও তরলের চেয়েও বেশি। মানে আপনি আসলে নিজের জায়গাটাই সবসময় খুঁজে বেড়াইছেন, ফেসবুকে পোস্ট দেওয়া সরাইছেন, যেটা বলতে চাইছেন সেইটা আবার পরে দেয়া কারেকশন করছেন। আহ, এইটা কেন, মানে এইটার কারণটা কি, এইটা সম্পর্কে কি বলবেন জনাব মাহফুজ? বরং আমি মনে করি যে আসলে ফেসবুকে যে অ্যাক্টিভিজম, এই অ্যাক্টিভিজমটা আসলে একটা একটা ব্যাকরণ মেনে চলে। হুম, ওই ব্যাকরণ আসলে আমি তো ফেসবুকে আমার আগে যারা আছে ফ্রেন্ডস আমার জানে, আমি ওই লেখালেখি করতাম মাঝে মধ্যে, কিছু ইন্টেলেকচুয়াল টকস বা কোনো বইয়ের এক্সার্পটস বা এরকম কিছু একটা। তো আমি পলিটিক্যাল এই যে মেসেজিং জিনিসটা, এটাতে তো এই ব্যাকরণ তো আমার নাই।
জানা নাই, এটা একটা আমি মনে করি যে একটা জায়গা হয়েছে। আমার চেয়ে কঠোর কথা আরো বিতর্কিত জিনিস বলে অনেকের ব্যাপারে এই অভিযোগ নাই, যেটা আমার 4-5টা স্ট্যাটাসের ব্যাপারে আছে। সো ইট ইজ অ্যাবাউট যে আপনি আসলে কিভাবে মেসেজিংটা করেন, পলিটিক্যাল মেসেজিংটা করেন। বাট যেটা বললেন স্থিরতা বা তরলতার বিষয়ে, সেটা আমি বলবো যে আই ওয়াজ অলওয়েজ কনসিস্টেন্ট ইন মাই ফিলোসফি এবং ইডিওলজি। এটা আমার খুবই কনসিস্টেন্ট পাথ, সেটা অনেক বছর ধরেই। অবশ্যই আমি ইভলভ করতেছি, আমার অনেক চিন্তা ইভলিউশন করছে, অনেক বাস্তবতার ভিতর দিয়ে আমি আরো হয়তো চেষ্টা করতেছি নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য, সাজিয়ে নেওয়ার জন্য। আমি মনে করি এটা একটা জার্নি, এই জার্নিতে আমি আছি। কেউ যদি স্থির বিশ্বাসে বিশ্বাসী হয়ে যায়, তাহলে তার আর কোনো পলিটিক্যাল ফিলোসফিক্যাল জার্নি থাকে না। সো আপনি ওই তরল যেটা বলছেন, দ্যাট ইজ গুড ফর মি, ফ্লুইডিটি থাকা তো ভালো। হুম। আপনি আপনার রাজনৈতিক পরিবার, আপনার বাবা ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতা, আপনার ভাই এনসিপির কেন্দ্রীয় নেতা, তিনি 10 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন আপনার পৈতৃক জেলা থেকে। হলফনামা অনুযায়ী তিনি নির্বাচন করার জন্য আর্থিক দিক দিয়ে যথেষ্ট সামর্থ্যবান। আপনাদের পরিবারে ব্যক্তি স্বাধীনতার মাত্রা বেশি চর্চিত হয়, যে 3 জনের রাজনৈতিক মতাদর্শ আমরা আলাদা দেখছি। প্রথম প্রশ্নটা একটু করে নেই যে আপনার ভাইয়ের ব্যাপারে বা আপনার ভাইয়ের দুর্নীতির ব্যাপারে কিছু প্রশ্ন কিছু মানুষজন তোলেন। আমি স্পষ্ট বলি, এনসিপি থেকে বেরিয়ে আসছেন একজন নেতা, ওনার নাম মুনতাসির, মুনতাসির সামথিং। উনি একদম স্পষ্ট বলছেন যে নোয়াখালীর রাজনীতিটা বা মানে লক্ষ্মীপুরের রাজনীতিটা, নোয়াখালী জোনেরই লক্ষ্মীপুরের বেশি করে রাজনীতিটা আপনার ভাই নিয়ন্ত্রণ করেন, এবং আপনি সেটাতে সবচেয়ে বেশি এটাকে আমি হস্তক্ষেপ করব নাকি আপনি কি মানে আপনি আপনি এটাকে প্রশ্রয় দেন, ওরকমও যদি বলি। আমি এই বিষয়ে কোনো কমেন্ট করতে চাই না, শুধুমাত্র একটা, যেটা ফ্যামিলির বিষয়ে বলছেন, হুম, ফ্যামিলি হচ্ছে যে মানে ব্যক্তি স্বাধীনতা, এটা সত্য, ব্যক্তি স্বাধীনতা অনেক বেশি চর্চা হয়। হুম, আমি আমি যা চাইছি আমি আসলে তাই করতে পারছি গত 5-7 বছরে। আমাদের যে লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে আমার উচিত ছিল চাকরি করা, আমার ভাইয়ের উচিত ছিল চাকরি করা, হুম, কিন্তু ও করছে পলিটিক্স, ও ছাত্রদল করতো। যখন ক্যাম্পাসে ছাত্রদল করা লোক ছিল ওর হাতে গোনা কয়েকটা ছেলে, তো ওই সময় সে ছাত্রদল করতে পালায় থাকতো, হল থেকে চলে গেছে। আবার আমি তখন ওই যে এই নাহিদ আসিফ বা হুম, যারা আছে তাদের সাথে মিলে ইন্টেলেকচুয়াল কালচারাল কাজ বাজ করছি, চাকরি বাকরি খুঁজি নাই, মাস্টার্স 3বার গ্যাপ হুম, দিছি। সো আমরা অনেক বেশি ব্যক্তি স্বাধীন, অবশ্যই ব্যক্তি স্বাধীন। আমার বাবা কোনোদিন বলে নাই তোরা কি করতেছিস, হুম, বরং উনি হি টুক ইট ইজিলি, যে ওরা ওদের হয়তো পছন্দ যে ওরা এইভাবে করতে চায়, সো ওরা হয়তো এই লড়াইটা করতে চায়। এবং হি ওয়াজ সাপোর্টিভ শেষ, আমরাও আমার বাপের ব্যাপারে সাপোর্টিভ। এই যে উনি হুম, উনি 25 বছর ধরে বিএনপি করেন, এবং উনি 25 বছর ধরে বিএনপি যখন রাজনীতি করেন, ওনার ব্যবসা ধ্বংস হয়েছে। হুম, আমাদের ফ্যামিলিটা যথেষ্ট পরিমাণ হুম, সাফারিংস এর ভিতর দিয়ে গেছে। 22শে জুলাইয়ে স্পষ্ট ভাবে, 22শে জুলাইয়ে এই গত 24শে জুলাই তাকে 12 জন ডিবি এনে এসে তুলে নিয়ে গেছে। পরে এলাকার যেটা হয়, এলাকার রাজনীতির কারণে এটা ছেড়ে দিছে ওনাকে। রাত্রে উনি অসুস্থ হয়ে পড়ছেন, এই জন্য ছেড়ে দিছে তারা 22শে জুলাই 24। সো আমাদের ফ্যামিলি পুরাটাই তার জার্নি। এখন আমি বলতে পারি না আমার বাবাকে যে আপনি 22-25 বছর বিএনপি রাজনীতি করছেন, হুম, আমরা যেহেতু এনসিপি করি বা আমরা যেহেতু এনসিপি বা জুলাইয়ের পক্ষে রাজনীতি করি, আপনি এটা ছেড়ে দেন। আমার এটা বলার অধিকার আমি রাখি না, কারণ আমার বাবা কখনো হস্তক্ষেপ করে না যে হুম, তোমরা এই রাজনীতি করতে পারবে না, তুমি মাস্টার্সটা দ্রুত শেষ কইরা তুমি বিদেশ যাও, একাডেমিক হুম। পিএইচডি করো, গবেষণা করো, ভালো চাকরি নাও। মানে উনি আমাদেরকে যে লিবার্টিটা দিচ্ছেন যে ঠিক আছে, তোমরা তো দেশের জন্য কাজ করতেছো, তোমার দেশের জন্য তুমি কাজ করো। আমি আপনারা মনে তো করি আমার বাবার এই অধিকার রাইট, থাকা আপনারা উচিত তো যে সে স্বাধীনভাবে স্বাধীনভাবে আপনি একরকম, আমরা যেটা সেই সময় সেটাকে বলতাম যে একরকমের স্টাডি সার্কেল বা গ্রুপ স্টাডি করে অনেক মানুষে আপনি বুঝাইতে চেষ্টা করলেন, পারলেনও, আপনি আপনার মতো করে করতেছেন। আপনার ভাইও তো তাই, তার মতো করে রাজনীতি করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভাই কিছু সম্পদের মালিক হয়েছে, আমাদের দর্শকরা যেটা বলছে, এটা নিয়ে কি আপনি কিছু বলবেন? উনার নির্বাচনী হলফনামায় বা উনি তো, উনার পেশাটা কি এটা আসলে, উনি চাকরিটা হ্যাঁ হ্যাঁ এইটা এটা এটা নিয়ে যদি আপনি একটু বলেন যে উনি না, কোত্থেকে এটা পাইলেন। এটা ওই কারো কোন একজন ব্যক্তির নাম বলছেন, ওনার অভিযোগের ব্যাপারে কথা বলতে চাই না। আচ্ছা, উনার সেটা অভিযোগ বাদ দেন, আমাদের দর্শকের আহ, কথা যারা বলতেছে তাদের। বিষয়, হ্যাঁ হ্যাঁ, না না, সেটা হচ্ছে আমি একটা কথা বলি যে ওনার অভিযোগও এটার ভিতরে চলে আসবে। উনি হচ্ছে যে খুবই ঘনিষ্ঠ লোক ছিলেন, যেটা হয় যে ঘনিষ্ঠ লোকরা বিরোধিতা করে কারণ তারা কিছু পায় না, কিছু পাইছে। এটা হচ্ছে এক ধরনের হতাশা, ক্ষোভ থেকে বলা।
তো উনি আমাদের বাসায় অনেকবার আসছেন, কথা বলছেন, সম্পর্ক খুবই ভালো ছিল। জিনা জানার কথা বললেন, তো এই জন্য আমরা এই কথাগুলো বলতেছেন। আজকে ক্ষোভ আছে, কালকে দেখবেন আবার গলায় মিলে গেছে। এরকমই হয় আর কি মানুষের মানে হুম। মানে ইতিহাস, মানুষের ইতিহাস এটাই। বাট যেটা ফ্যাকচুয়াল যে কথাটা, সেটা হচ্ছে সে তো অস্ট্রেলিয়াতে গেছে 2023 সালে, যখন দেখা গেল যে 23 সালে না 22 সালে, হয়তো 22 সালে, হ্যাঁ, 24 সালের আগে। তো ও তো 1-1.5 বছরের কাছাকাছি সময় অস্ট্রেলিয়াতে ছিল ওখানে। অবশ্যই তাকে টাকা কামাইতে হয়েছে, চাকরি বাকরি করতে হয়েছে, যেটা হচ্ছে অড জবই বলেন, যেটাই হোক করতে হয়েছে, বা ভালো জব, সেটা সে জানে। বাট সে টাকা কামাইছে ওখানে, টাকা পয়সা দু হাজার উপার্জন বাইশ করছে। সালে গেছিলেন সে উনি, তাই দেশে না? আসছে। 2022 সালে। হ্যাঁ, 22 সালে গেছেন উনি। 24 সালের না না 23 সালে গেছেন, 23 সালের অক্টোবর বা সেপ্টেম্বরে গেছেন। 23 সালে অক্টোবর। 24 সালের নভেম্বরে, হ্যাঁ 24 সালের নভেম্বরে, নিয়ারলি 1 ইয়ার অর মোর উনি অস্ট্রেলিয়াতে ছিলেন। অস্ট্রেলিয়াতে যারা বেসিক স্যালারির খোঁজ রাখেন তারা জানেন যে ওরা আমি কত আপনাকে টাকা আমি কামাইতে আপনাকে পারে। আমি আপনার তো না না, আমি এগুলি। একটু জি, শেষ করেন, শেষ করেন, আমি আপনাকে একটা ধারণা দিতে পারি আর কি। আমি জি। হ্যাঁ। সো ও হচ্ছে যে, এটা তো হচ্ছে আপনার, ও হলফনামায় দেখাইছে হচ্ছে এখানে এসে আমরা, আমাদের ফ্যামিলি বিজনেস আছে গত প্রায় 35 বছর ধরে। এটা আমার বাবার সারের ডিলারশিপ আছে, সিমেন্টের ডিলারশিপ আছে, রড সিমেন্ট থেকে শুরু করে তার অনেক ধরনের ব্যবসা। মুদি দোকান ছিল অনেক দিন ধরে, প্রায় 40 বছর ধরে মুদি দোকান বা ব্যবসা ছিল গ্রামে, হ্যাঁ, রামগঞ্জ শহরে। সো আমাদের ওই, তাকে অস্ট্রেলিয়াতে পাঠাইতে যেই টাকা লাগছে, যেই টাকার কথা আজকে বলা হচ্ছে, সেই টাকা তো 5 ভাগের 1 ভাগ তো অস্ট্রেলিয়া পাঠাইতেই লাগছে, হুম। ঠিক না? হুম। যে 20-25 লাখ টাকা তো লাগে একটা একটা ছেলেকে হুম। পাঠাইতে, ও হুম। তার স্কলারশিপে যায়নি। হুম। সো ওই টাকা যেহেতু আমার বাবা খরচ করতে পারছেন 2023 সালে, হুম। তো ওই টাকাটা আমাদের ফ্যামিলিতে আছে, বিজনেসে, আপনি জানেন বিজনেস হুম। ফ্যামিলি, আমি জানি না বিজনেস ফ্যামিলিতে যারা আছে। সো ইট ইজ অ্যাবাউট দিস। আমি কোনোভাবে সাফাই গাচ্ছি না, বরং আমার হুম। কথা হচ্ছে তার ব্যাপারে যেটা বলা হচ্ছে, সে বিজনেস করছে আইসা এখানে। মানে এই যে কি বলে, গত বছর যখন ঢাকায় আসলো, এবং সে বিজনেস, 2-3টা বিজনেস তার আছে, আমার ফ্যামিলির বিজনেসও এখনো আছে। হুম। আমার ফ্যামিলি বিজনেসের ভলিউমও তাই, সে যে টাকা দেখাইছে ওইটার অর্ধেকের কাছাকাছি হবে অন্তত। তো সুতরাং এই টাকা খুবই মানে ইউজুয়াল আমাদের জন্য। হুম। হ্যাঁ, অবশ্যই আমাদের ফ্যামিলির অনেক সংকট আছে, অনেক সংকটের ভিতরে বিএনপি যেহেতু করতেন, উনি উনি অনেক সংকটের ভিতরে পড়ছেন। ব্যবসা করতে পারেন না, রামগঞ্জ শহরে উনি উঠতে পারেন নাই। রামগঞ্জ শহরে বিজনেস করতে তাকে বাধা দেওয়া হয়েছে বারবার আওয়ামী লীগ কর্তৃক। উনি একবার গ্রামে বিজনেসটাকে নিয়ে আসতে হয়েছে। সো দ্য হিস্টোরি অফ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলি বিজনেসেই ছিল। এখন এটা অভিযোগ করাটা স্বাভাবিক। আমি মনে করি যে প্রত্যেকের অভিযোগ করা, প্রশ্ন করা রাজনীতিবিদদের অধিকার আছে, আমাকেও করতে পারেন, সবাইকে করতে পারেন। আম- কিন্তু অভিযোগটা যদি একটু আগে যে তদন্ত সাপেক্ষ হয়ে যদি সত্য প্রমাণিত হয়, আমি মনে করি